কুয়াশা কুয়াশা। স্বাগত সব বন্ধুকে এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার বন্ধুরা, সেই সঙ্গে শুনছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম এলাকার পার্শ্ববর্তী বন্ধুরা, সবাই পরীক্ষামূলক সম্প্রচার। আর খুব শিগগিরই আমরা কক্সবাজারে শুনতে পারবো এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এবিসি রেডিও শোনার ঠিকানা হচ্ছে এবিসি রেডিও BD.FM। আর সব জল্পনা কল্পনা আলোচনার পালা শেষ করে আজ 15 এপ্রিল ঠিক রাত 11:18:11 পর্দা উঠছে নতুন আয়োজন কুয়াশার। বন্ধুরা তো জানেন কুয়াশার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিস্ট, আরেকটি শব্দ আছে ইংরেজি অভিধানে, সেটা হচ্ছে মিস্টারি, যার অর্থ রহস্য। কোন সম্পর্ক কি ধরতে পারছেন শ্রোতা বন্ধুরা? আমাদের নতুন এই আয়োজন কুয়াশায় থাকছে রহস্যে রোমাঞ্চে ভরা টান টান উত্তেজনা সব গল্প, আর সেই গল্প আমরা শুনবো কথা বন্ধু শারমিনের মুখ থেকে। সেই সঙ্গে পুরো আয়োজন জুড়ে আপনাদের কথা শুনতে বন্ধু প্রতীত থাকছেই রাত 2টো পর্যন্ত কুয়াশায়। আর রহস্যের কুয়াশার আড়ালে কি আছে দেখতে চাইলে ভেদ করতে হবে কুয়াশা, এগিয়ে যেতে হবে সামনে, তবেই না একসময় দেখা মিলবে রহস্যের সমাধানের। চলুন শুরু করি আজকের কুয়াশা ভেদ করা যাত্রা। বিষয়ে হতবাক হয়ে যাবেন, ভাববেন এও কি সম্ভব, অথবা কখনো এ সমাজের একজন হিসেবে ঘৃণায় আর লজ্জায় মুখ লুকাবেন। রহস্যের জালে আটকে যাবেন, কখনো মিলবে না অনেক প্রশ্নের উত্তর। কুয়াশায় শুনবেন সেই সব রহস্য ঘেরা রোমাঞ্চকর কাহিনী, যার কিছু জীবন থেকে নেওয়া সত্য ঘটনা, কিছু আবার শুধুই গল্প, ভয় শিহরণ রহস্য রোমাঞ্চে ভরা কুয়াশার গল্প। আজ আমরা একটি মেয়ের গল্প বলবো। মেয়েটির নাম ফারজানা। আগে বলেছি আমরা যে গল্পগুলো বলবো কখনো কখনো সেগুলো শুধু গল্প নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা, যে ঘটনা রোমহর্ষক এবং নৃশংস। ফারজানার ঘটনাটাও তেমন। আমাদের কারো কারো হয়তো এই ঘটনাটি জানা আছে, আবার অনেকের হয়তো পুরোটা জানা নেই। যে সময় এই ঘটনাটি ঘটেছিল তখন কিছু কিছু কথা পত্রিকায় পড়ে টিভিতে দেখে জেনেছিলেন। আমরা আজ সেই পুরো ঘটনাটি আপনাদের জানাতে চাই। শুরু করার আগে আমরা আরো একটি কথা বলে নিই। কুয়াশায় আমরা যে রোমহর্ষক নাটকীয় রহস্যে ভরা কাহিনীগুলো আপনাদের বলবো, তার উদ্দেশ্য কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা নয়। আমরা আগেই বলেছি এর কিছু গল্প একেবারে সত্যি। যে সময়ে ঘটনাগুলো যেভাবে ঘটেছিল আমরা হুবহু সেভাবেই আপনাদের সামনে তুলে আনব। শুধু শ্রোতাদের কথা মাথায় রেখে ঘটনাগুলোকে আমরা কিছুটা গল্পের মতো করে সাজিয়ে নিয়েছি, এইটুকুই। আর যেগুলো আসলেই গল্প সেগুলো কারো না কারো জীবনের সঙ্গে মিলে যেতেই পারে, তবে এতে অবাক হবার কিছুই নেই। মানুষের জীবন বড়ই বিচিত্র, এবং এই বিচিত্র জীবনে এমন সব ঘটনা ঘটে যা কখনো কখনো গল্পকেও হার মানায়। তাহলে শুরু করা যাক। ফারজানা নামের একটি মেয়ের কথা বলেছিলাম। ফারজানার বয়স যখন মাত্র 10, তখন হঠাৎ একদিন তার মা হারিয়ে যায়। কেন, কিভাবে হঠাৎ তার মা হারিয়ে গেল সেটা জানার আগে চলুন ফারজানার মায়ের কথা একটু জেনে নেই। ফারজানার মায়ের নাম ছিল নার্গিস বেগম। নার্গিসরা থাকতেন নরসিংদীতে। নার্গিস খুবই সুন্দরী ছিলেন। তার বিয়ে হয়েছিল নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদি গ্রামের শফিকুল ইসলাম সবুজ নামের একজনের সঙ্গে। নার্গিস আর শফিকুল ইসলাম এই দুজনের পরিচয়, তারপর পরিচয় থেকে কিভাবে বিয়ে হলো, কেমন ছিল তাদের সংসার, এই নিয়েই কাহিনী। চলুন আমরা একজন অতিথির কাছ থেকে সে গল্পটা শুনি। আমাদের অতিথির নাম নাজমুন নাহার মিলি। মিলি ফারজানার ফুফাতো বোন, মানে ফারজানার বাবা সম্পর্কে মিলি মামা হয়। আমরা যখন ধীরে ধীরে এই গল্পটাতে এগোবো তখন শ্রোতারা বুঝতে পারবেন এই গল্পে মিলির একটা কত বড় ভূমিকা রয়েছে। তো যাক, সে কথা পরে হবে, তার আগে মিলির কাছ থেকে শুনি নার্গিস এবং শফিকুলের কথা। স্বাগত আপনাকে এবিসি রেডিওতে। আপনাকেও স্বাগত। আচ্ছা, নাজমুন নাহার মিলি, আপনি কোথায় আছেন, কি করছেন বর্তমানে? আমি একটা মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিতে আছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন সেখানে আপনি? আমি সেখানে প্রায় 10 বছরের উপর হবে। 10 বছরের উপর হবে। আর আমরা মূল কাহিনীতে তো আমরা আগেও বর্ণনা করেছি, কি তারপরে আপনার মুখ থেকে শুনবো। ফারজানা আপনার ফুফাতো মামাতো বোন, আপনি তার ফুফাতো। আচ্ছা, তো কিভাবে এই জিনিসটা শুরু হলো?
যে আপনার মামার সঙ্গে তার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? মামা যখন 82 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যায় আর কি। জি। তারপর নার্গিসের সাথে সম্পর্ক তার আগে, ম্যাট্রিক পরীক্ষার আগেই 9 মাসের মতো সম্পর্ক ছিল। সেটা কি নরসিংদীতেই? না, শেরপুর শহরে। নার্গিস শেরপুরেই থাকতো, শেরপুরের মেয়ে। আর আমার ফাদার ছিল ওখানে ইন্সপেক্টর, থানার ইন্সপেক্টর। আপনার মামাকে সেখানে বেড়াতে গিয়েছিলেন? মামা বেড়াতে যাওয়ার পরেই নার্গিসের সাথে পরিচয় সূত্র। নার্গিসের ভাই ছিল সেখানে বিশিষ্ট ব্যবসায়ী, এখনো আছে তারা ওখানে। তো ওই মামার সাথে সম্পর্ক হওয়ার পর আব্বা যখন শেরপুর থেকে জামালপুর ট্রান্সফার হয়ে আসে, তো আমার ভাইয়ের এক অনুষ্ঠানে, খাতনার অনুষ্ঠানে, আব্বাও বলতেছে যে ঠিক আছে পুতুল বিয়ের মতোই দুজনকে বিয়ে দিয়ে দেবো। তখন নার্গিস আর শফিকুল ইসলামের বিয়ে হয় আর কি। তো প্রেমের বিয়ে ছিল? হ্যাঁ, প্রেমের বিয়ে। এবং তারা কত সালে বিয়ে করেছিল? 82 সালে। এবং নার্গিসের বয়স কত ছিল তখন? তখন নার্গিসের বয়স তো খুব বেশি মনে হয় না, আমি ওইভাবে বলতে পারতেছি না। মানে মামা পরীক্ষার্থী ছিল, মামার চেয়ে বড় জোর নার্গিস 2 বছরের ছোট, এরকম। আচ্ছা। তার মানে খুবই ছোট বাল্য বয়সে তারা বিয়ে করে। সেজন্য তো আমার ফাদার বলছে যে পুতুল বিয়ে। হ্যাঁ। তো এই যে দীর্ঘ সময় যতদিন নার্গিস এবং আপনার মামা একসঙ্গে তারা সংসার করেছেন, কেমন দেখেছেন তাদের সম্পর্কটা দুজনের? ওই বিয়ের পর থেকে আমার ফাদার কখনোই দেয় নাই মামা মামিকে বাড়িতে যাওয়ার জন্য, নিজের কাছেই রাখতো। আচ্ছা, নিজের কাছে রাখতো। কারণ নার্গিস আর আমার মামার প্রতি আমার ফাদারও খুব দুর্বল ছিল, আদর করতো। তো তখন এই দীর্ঘ সময় আমাদের কাছে থাকা অবস্থায় কখনোই দেখি নাই যে নার্গিসের মাঝে উচ্ছৃঙ্খল কোনো কিছু পাইনি। আমরা তো আজকে এই থানায়, কালকে ওই থানায়। মানে আপনার মামার সঙ্গে তার খুব? হ্যাঁ, মামার সাথেও ছিল, আর আমরা যে যারা ছিলাম আমাদের সাথেও খুব আন্তরিক ছিল, সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক খুবই ভালো ছিল। আমার বাবা মাকে সম্মান করা, আমাদেরকে আদর করা, খুব নার্গিস এমনিতে খুব ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল, খারাপ কোনো। এবং তার মানে সে যখন আপনাদের সঙ্গে ছিল, তা কখনো অন্য কোনো সম্পর্কের সঙ্গে বা কার সঙ্গে সম্পর্কে জড়াতে শোনেননি? ফারজানা যখন হয়, ফারজানা বিয়ের কত বছর পরে? 86 মার্চের 6 তারিখে যখন ফারজানার জন্ম, ঠিক তখন মানে 1 বছর আমাদের কাছে থাকার পরে আব্বা বলে যে এখন শফিকুল ইসলাম সবুজের সংসারটা গুছাই দিতে হবে। হ্যাঁ। তখন আমার নানাও খুব চিৎকার চেঁচামেচি। শফিকুল ইসলাম সবুজ হচ্ছে আপনার মামা, যে ওর সংসারটা গুছাই দিতে হবে। নানাও খুব রাগারাগি করতেছে যে আমার এই বাড়িঘর কে দেখাশোনা করবে, তোমরা আসো। ঠিক তখনই ওরা বাড়িতে যায়, নার্গিস, আমার মামা আর ওই ফারজানা, ওরা বাড়িতে যায়। শিবপুর যাওয়ার পর, সেটা কত সালে? মানে ফারজানা জন্মের 87 চলে যায়। তো আসার পর ওই মুহূর্তে ওই জায়গায় আমাদের বাসায় উঠে আর কি, থানাতে, শিবপুর থানায় যে বাসাটা আমাদের উপজেলায় ওই বাড়িতেই উঠে। তো আব্বা বললো যে ঠিক আছে তুমি এখানে থাকো, বাসা ভাড়াগুলো দেখাশোনা করো। কেয়ারটেকার মতো মামা ওখানেই ছিল। এখন পর্যন্ত আমরা যেটা শুনলাম, ফারজানা, তার মা নার্গিস এবং বাবা শফিকুলের জীবন মোটামুটি সুখেই কাটছিল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। কিন্তু সেই সুখের সংসারেও হঠাৎ একদিন ভাঙন দেখা দিল। নার্গিসের সৌন্দর্যই কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো। কেন সেটা বলছি এখন। নার্গিসা যেখানে থাকতেন তার পাশের বাড়িতে থাকতেন আসাদুজ্জামান ওই এলাকার বেশ প্রভাবশালী লোক, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। নার্গিসের সৌন্দর্য দেখে তিনি একদম পাগল হয়ে গেলেন, তার প্রেমেই পড়ে গেলেন বলা যেতে পারে। এবং একবার নয়, একাধিকবার তিনি সেই প্রেমের কথা বললেনও নার্গিসকে। হয়তো কখনো বুঝে কিংবা না বুঝে, দেব কি দেব না, করব কি করব না, এই করতে করতে নার্গিসও একদিন সেই প্রেমে সাড়া দিলেন। হয়তো এই ব্যাপারটা মিলে আরো ভালো বলতে পারবেন, যেহেতু তার মামা মামির জীবনের ঘটনা এটি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে নার্গিস এবং আসাদের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছিল যখন নার্গিস তার স্বামী শফিকুল আর মেয়ে ফারজানাকে নিয়ে শিবপুরে মিলিদের বাড়িতে থাকতেন, সে কারণেই এই গল্পের অনেকটাই মিলির বেশি করে জানা। তো মিলি, আমি যদি ভুল না করে থাকি, শিবপুরে আপনাদের ওখানে থাকা শুরুর পরেই তো আসাদ এবং নার্গিসের ঘনিষ্ঠতা, তো সেটা কিভাবে হলো আপনি যদি আমাদের একটু ডিটেলে বলেন। ওখানে থাকা অবস্থাতে আমাদের বাড়ির দক্ষিণ পাশে আসাদদের বাড়ি, মোটামুটি একটা খোলা মাঠ ছিল, ওই মাঠের পরেই আসাদদের বাড়ি। তো মামা ওখানে যাওয়ার পরে থেকে আসাদ কোনোভাবে, কারণ আমাদের একটা পরিচিত এলাকা, আমাদের সবাই চিনে, আমার নানা বা আমার ফাদারকে, ওইভাবে আসাদ মানে আমাদের বাসায় ঢুকে আর কি। আমরা ছিলাম ময়মনসিংহ, আসাদ ঢুকে যে সবুজ ভাই আপনার সাথে আমি ব্যবসা করবো,
এই ঢোকাতেই নার্গিসের সাথে তার আন্তরিকতা। সিসি, এমন করে বলেন না আসাদ ভাই, আমার স্বামী আছে, সংসার আছে। সিসি, তাতে কি হয়েছে? আমি তোমার ভালোবাসি নার্গিস। না না, জানাজানি হলে মানুষ আমরা খারাপ করবো। আমি পারব না। জানুক মানুষ, আমি তোমার সাথে বাঁচবার পারুম না নার্গিস। কথায় আছে, প্রেম কোনো বাধা মানে না। আসাদুজ্জামানের প্রেমে পড়ে নার্গিস আবারও সেটা প্রমাণ করল। স্বামী, সংসার সব তুচ্ছ হয়ে গেল তার কাছে। যেটা আমরা জানতে পারলাম যে আসাদের প্রতি নার্গিস একসময় এতই বেশি আকৃষ্ট হয়ে পড়লেন যে তাকে কাছে পাওয়ার জন্য একসময় তিনি স্বামী শফিকুলের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ পর্যন্ত মেশাতে শুরু করলেন। কেউ দেখে নাই তো নার্গিস? না, সবুজ ঝুড়ি আয়া পরে আসবো না। রাতে খাওয়ানোর আগে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে। ইস, তুমি আমার কত ভালোবাসো নার্গিস। তো নার্গিস যে আপনার মামাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়াতো, এটা আপনারা কি করে এই যে জানলেন? যখন আমরা ফাইনাল মানে টেটটা যখন পাইছি, তখন একদিন বাজার থেকে মামা এসে আমাদের ওসব পিঠে একদম বেহুশের মতো পড়ে গেছে। ডাক্তার দেখানোর পরে বলতেছে যে মানে সমস্যা, ওষুধের কথা বললো যে ওনাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। তখনই আপনারা মানে আবিষ্কার করতে পারলেন যে তার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ। তার ঘুমানোর কথা ছিল। আমার মার অসুস্থতার কথা শুনে বাজার থেকে ওষুধ নিয়ে সে আমাদের বাসায় আসে। আচ্ছা, কারণ রাত্র হয়ে গেছে তো বেশি। এখন তো আমার আম্মার অসুস্থতার কথা তো মামির জানাইতেই হবে মামারে। এইভাবে নার্গিস আর আসাদের প্রেম চলতে লাগলো। এমনকি মাঝে মাঝে তারা বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়েও থাকা শুরু করলেন। দেখা গেল যে নার্গিস আসাদের সঙ্গে কিছুদিনের জন্য অন্য কোথাও গেছেন অভিসারে, ফিরে এসে সে শফিকুলের কাছে বলছে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শফিকুল বেচারা ভালো ভোলা ভালা মানুষ, কিছুই বোঝে না। হয়তো সত্য মিথ্যা সবসময় যাচাইও করতেন না, কিংবা যাচাই করলেও লাভ হতো না। দেখা গেল নার্গিস যে আত্মীয়র কথা বলে গেছে সেখানে খোঁজ নিলেও তারা বলতো হ্যাঁ নার্গিস এসেছিল, কিন্তু আসলে নার্গিস কিন্তু যায়নি। তাদেরকেও নার্গিস শিখিয়ে রাখতো যে শফিকুল যদি খোঁজ নিতে আসে তাহলে কি বলতে হবে। আসলে নার্গিস সেই সময়টা আসাদের সঙ্গে থাকতেন। পরকীয়া প্রেমে নার্গিস এতটাই দুঃসাহসী হয়ে উঠেছিলেন যে আসলে তিনি সেই সমস্ত কিছু গোপন করে, সমস্ত ভয় সবকিছু ত্যাগ করে সেই সময়টা সে আসাদের সঙ্গে থাকতেন। এবং সে যখন আসাদের সঙ্গে থাকতো তখন মিথ্যে বলা, জিনিস লুকোনো, ডেসপারেট কোনো কিছু করার জন্য সে প্রস্তুত ছিল। সে সময় জন্ম নিল নার্গিসের দ্বিতীয় সন্তান, ফারজানার ছোট বোন বন্যা। এখানে আরো একটা কথা আমাদের শ্রোতাদের জানানো দরকার। বন্যা ফারজানার ছোট বোন, কিন্তু সে আসলে শফিকুলের সন্তান নয়। মানে নার্গিসেরই গর্ভে তার জন্ম, কিন্তু বাবা শফিকুল নয়, তার বাবা আসাদ। যেটা অনেক পরে নার্গিস তার কাছের মানুষ যেমন মিলি বা এরকম কয়েকজনের কাছে স্বীকারও করেছিল। তো যা বলছিলাম, দ্বিতীয় সন্তান বন্যার জন্মের কিছুদিন পরে আসাদের হাত ধরে ঘর ছাড়লেন নার্গিস, স্বামী সংসার সব তুচ্ছ করে। ফারজানা তখনও কিশোরী, মা কাছে নেই, বাবা আছেন, কিন্তু পারিবারিক জীবনে হঠাৎ পাওয়া ধাক্কাটা বোধহয় সামলাতে পারেননি তিনি। তাই তিনি সংসারের প্রতি একদম উদাসীন হয়ে গেলেন। হঠাৎ করে বাবা মার এই বিচ্ছেদ, ছাড়াছাড়ি বিশাল একটা ধাক্কা হয়ে এলো ফারজানার জীবনে। একদম একা হয়ে গেল সে। ঘটনাটা শুধু এটুকু বললেই হয়তো আজকের গল্পটা অন্যরকম হয়ে যেত। অনেক ছেলে মেয়ে অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখে এবং তারপর ব্রোকেন ফ্যামিলিতে বড়ও হয়। ফারজানাও হয়তো তাই হতো। কিন্তু এই সময় এই বড় ধাক্কার সাথে ঘটল আরো একটি ঘটনা। নার্গিস আসাদের হাত ধরে ঘর ছেড়েছিল 1995 সালে। এরপর থেকে সে আসাদের সঙ্গে থাকা শুরু করে। তবে তাদের বিয়ে হয়েছিল সে ঘর ছাড়ার আরো বছর খানেক পর, অর্থাৎ 96 সালে। তবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে, যার ভালোবাসার টানে নার্গিস এত কিছু করলো, বিয়ের পরে দেখা গেল তার একেবারে অন্যরকম চেহারা। আমি কার কাছে যাইতে পারব না, কার কাছে যাইতে পারব না। রাস্তা করেন আপনার নিজে মনে আরেকজনের ঘর পাঠাইতে। কেন কেন বিয়ে করছি কেন? তুমি যে এত আরামে থাকো, এত সুন্দর করে থাকো, কেমনে থাকো? কিচ্ছু দরকার নাই আমার। তোমার দরকার নাই, আমার আছে। আমার দরকার নাই। আমি আমার স্বামী সন্তান সবকিছু চাই না, আপনার কাছে আসছি। আমার এরকম করে আমি যা কই করতে হইব, নাইলে হইব না। এটা আমার সংসার। না, আমি আমার করি না। আমি আর যাবো না কারো কাছে। ক্ষমতা ক্ষমতা আমার একটা যদি আর বাড়ি মারছেন, আমি সব পাস করে দেবো, সব পাস করে দেবো আমি। সর্বনা আমি। ভালোবাসার মানুষের কুৎসিত চেহারা দেখে অবাক হয়েছিল নার্গিস। আসাদ তাকে দিয়ে যে সমস্ত অনৈতিক কাজ করাতে চাইতো
তাতে বাধা দিত, সে রাজি হতো না। এ নিয়ে ঝগড়া মারপিট চলতই, আর তার ফলে নেমে আসতো নার্গিসের উপর অমানসিক অত্যাচার। প্রচন্ড মারধর করা হতো তাকে, যেটা আমরা পরে জেনেছি যে ব্লেড দিয়ে তার শরীর কেটে ফেলা হতো। এত অত্যাচার সহ্য করে নার্গিস চেয়েছিল তারপরও আসাদের সঙ্গে সংসার করতে, ঘর করতে। হয়তোবা তার কোথাও ফিরে যাওয়ার আর কোনো উপায় ছিল না বলি, কিংবা হয়তো তার মধ্যে একটা জেদ চেপে বসেছিল যে যার কারণে সবকিছু ছাড়লাম, সংসার ছাড়লাম, তাকে নিয়ে আমি থাকবো, তাকে নিয়ে আমি সংসার করব। কিন্তু এতেও যখন কোনো লাভ হলো না, তখন সে বাধ্য হয়ে হুমকি দিল যে আসাদের চরিত্রের এই যে কদর্য রূপ, সেটা সবার কাছে সে ফাঁস করে দেবে। আর সেটাই কাল হয়ে গেল নার্গিসের জীবনে। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে, কাউকে কিচ্ছু না জানিয়ে গুম হয়ে গেলেন নার্গিস। কোথায় গেলেন নার্গিস? কি হলো তার? আসলে কোথায় গেলেন নার্গিস, কি হলো তার? এই যে ভালোবাসার টানে স্বামী, সন্তান, পরিবার সবকিছুর মায়া একদম ছিন্ন করে উনি আরেকজনের হাত ধরে চলে গেলেন। সেখানে গিয়ে বিয়েটা যদিও হলো, বিয়ের পরে সেই ভালোবাসার মানুষ আসাদের এরকম ভয়ঙ্কর চেহারা, এবং তারপর যখন তিনি প্রতিবাদ করলেন আসাদের কথার কিংবা আসাদের যে আদেশ ছিল তার প্রতি, তারপরে যে ভয়ঙ্কর অত্যাচারের কথা আমরা দেখলাম। এরপর নার্গিস যখন হারিয়ে গেলেন, কি মনে হয় শ্রোতা আপনাদের, কোথায় গেল নার্গিস? সে কি আসাদকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল নিজের মতো করে বাঁচবে বলে? কি ঘটেছিল তার সাথে? কুয়াশায় যারা সঙ্গে আছেন এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ, যে বন্ধুরা ঢাকা, চট্টগ্রাম এবং বিশ্বের নানা প্রান্ত থেকে শুনছেন, আপনাদের কি ধারণা জানতে চাই বন্ধুব্রতী কুয়াশায়। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, আর অনলাইনে এবিসি রেডিও BD.FM/মেসেজ এই ঠিকানায় গিয়ে। ফিরছি একটু পরেই। স্বাগত এবিসি রেডিওর বন্ধুদের নতুন আয়োজন কুয়াশায়। সঙ্গে আছি বন্ধুব্রতী। শুনছো তোমরা FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এই ঠিকানা থেকে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চল, সেই সঙ্গে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা শুনছো পরীক্ষামূলক সম্প্রচার, আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় তো আছেই। আমরা জানতে চাইছিলাম নার্গিস কোথায় হারিয়ে গেল হঠাৎ করে, বন্ধুদের কি ধারণা? আতিক বলছে হয়তো নার্গিস দূরে কোথাও গিয়ে নতুন কোনো কাজ করে বাঁচতে চাইছে, আর সুমনের ধারণা নার্গিসকে তার হাজবেন্ড মেরে ফেলেছিল। আর ভূতের গল্প কোথায় জানতে চায় অপু। এটা আদৌ কোনো ভূতের গল্প নয়, আমরা বলেছি যে কুয়াশার সাথে রহস্যের একটা মিল রয়েছে। তো আমরা বাস্তব জীবনে হোক কিংবা গল্পে ঘটে যাওয়া ঘটনাই হোক, যে ঘটনাগুলোর ভিতরে একদম উত্তেজনা থাকে, রহস্য থাকে, রোমাঞ্চ থাকে, সেরকম রোমাঞ্চকর কিছু কাহিনী, মানুষের জীবনের গল্প, সেসব নিয়েই আছি কুয়াশায়। শাফকাত ইব্রাহিমপুর থেকে এইচএসসি এক্সাম চলছে, তারপরও কুয়াশা শুনছে, খুব ভালো লাগছে, এবং নতুন এই আয়োজনটাকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে অনেকগুলো বন্ধু। জুন কেরানীগঞ্জ থেকে বলছে যেমন কর্ম তেমন ফল। আসলে এক একজনের মতামত এক এক রকম। গল্পটা ভীষণ সুন্দর বলছে জয়। এটা আসলে একটা সত্যি ঘটনা বন্ধু জয়। গল্পের মূল থিমটা এক্সপ্লেইন করতে বলেছে। মূল থিমটা জানতে চাইলে সঙ্গেই থাকতে হবে। লামিসার ধারণা এটা একটা প্যাথেটিক স্টোরি। শুভ বাড্ডা থেকে বলছে নার্গিসকে হয়তো খুন করা হয়েছে। অনিকশা, নার্গিসের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হয়তোবা। আরেক বন্ধু ধারণা নার্গিস হয়তো সুইসাইড করেছে, না হয় একা একা ঘুরে বেড়াচ্ছে আর এমন অত্যাচারের শিকার হচ্ছে। সোহেল সাভার থেকে বলছে নার্গিসকে মেরে ফেলা হয়েছে। একই কথা অর্পণ বন্নি থেকে জানিয়েছে। সাইফ বলছে তার ধারণা আসাদ নার্গিসকে খুন করে ফেলেছে, সে নিজে কোথাও যেতে পারে না, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি যে আসাদের অত্যাচার সহ্য করে নার্গিস তার সাথে ছিল। বন্ধুদের একটু মনে করিয়ে দিই, কিংবা যে বন্ধুরা এখন এসে যোগ দিয়েছে তাদের জানিয়ে দেই, আমরা একটা গল্প শুনছি, ফারজানার জীবনের গল্প। ফারজানার বাবা শফিকুল ও মা নার্গিস, ফারজানার ফুপু ফুপা এবং ফুফাত বোন মিলি, যার কাছ থেকে আমরা এই ঘটনার অনেকটাই বর্ণনা শুনবো। সেই সঙ্গে আমাদের কথা বন্ধু শারমিন তো আছেই।
নার্গিস এবং শফিকুলের বিয়ের ঘটনা, ফারজানার জন্ম এবং নার্গিসের সঙ্গে আসাদুজ্জামান নামে এক ভদ্রলোকের গড়ে ওঠা সম্পর্কের কথা এবং আসাদের হাত ধরে নার্গিসের ঘর ছেড়ে বেরিয়ে আসা, এই পর্যন্ত আমরা শুনেছি। এই ঘটনাটা ফারজানার কিশোরী মনের উপর কি প্রভাব ফেলেছে সেটাও আমরা শুনছিলাম। একটা পর্যায়ে গিয়ে আসাদ নার্গিসকে বলে বেশ কিছু অনৈতিক কাজ করার জন্য, যেটার পুরোপুরি বিরুদ্ধাচরণ যখন নার্গিস করতে শুরু করে তখন তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে এবং তারপর একদিন হঠাৎ কাউকে কিছু না বলে নার্গিস হারিয়ে যায়। তারপর কি হলো নার্গিসের জানতে আবার আমাদের চলে যেতে হবে মূল গল্পে। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন আর লিখতে থাকুন 8920 নম্বরে। আর যারা অনলাইনে সরাসরি শুনছেন তারা লিখবেন ABC Radio BD.FM/message এই ঠিকানায় গিয়ে। বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেল, এতদিন ফারজানা জানতো তার মা আছেন, হয়তো কাছে থাকেন না কিন্তু আছেন তো। কিন্তু হঠাৎ করে মায়ের এই উধাও হয়ে যাওয়াটা মানসিকভাবে একেবারে ভেঙে দিল কিশোরী মেয়ের মনটাকে। নার্গিস কোথায় আছে তা আসাদুজ্জামানও জানে না। যেখানে খোঁজ করা সম্ভব সব জায়গায় খোঁজ দেওয়া হলো, কোথাও নেই। একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ স্রেফ উধাও হয়ে গেল। মা নেই, বাবা উদাসীন, একেবারেই একা হয়ে পড়লেন কিশোরী ফারজানা। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এই অবস্থায় তাকে ঢাকায় নিজের কাছে নিয়ে আসেন ফারজানার ফুপু এবং সেখানে সে বড় হতে থাকলো। বাবা মাকে ছাড়া সেই সময়টা ফারজানার কেমন কেটেছে সেটা আমরা শুনবো তার ফুফাতো বোন মিলির মুখ থেকে। ওই ফারজানার প্রশ্নগুলি শুনবো। আপনার কাছে কি ফারজানার সমস্ত প্রশ্নগুলা ছিল আমার কাছে, আর যেটা ছিল আমার জন্য খুব যন্ত্রণাদায়ক, কারণ ফারজানা তো থাকতো আমার কাছে। আর ফারজানা যখন বলতো যে আমি আমার ছেলের মেয়ের আদর করতেছি, ইয়ে করতেছি, ও ঢাকায়, ফারজানাও ঢাকা স্কুলে পড়তো, তো ফারজানা তখন জিজ্ঞেস করতো যে মিসদি একটাবার যদি জানতে পারতাম আম্মা কই আছে, যে আম্মা যদি মারা যায় থাকে, যদি কবর দিয়ে থাকে আমি কবরটা জিয়ারত করে আসি, যদি বিদেশ থাকে তাহলে বলো ইন্টারনেট আমার একটু দেখাই দিতে, কোনো না কোনো ভাবে আম্মার সাথে আমাকে একটু ইয়ে করে দাও, আমি তো স্বস্তি পাচ্ছি না, মানে অনেক ইয়ে করতো। আর আমি একটা জিনিস দেখতাম ফারজানার চোখে মুখে, আমি যখন আমার ছেলে মেয়ে দুটার আদর করতাম, মানে তার ভিতরে মানে একটা হাহাকার যে কাজ করতেছে সেই জিনিসটা নিয়ে মানে আমি খুব বিব্রতকর অবস্থায় পড়তাম, আমারও খুব কষ্ট লাগতো। একসময় দেখা যেত যে ও রীতিমতো একটা হিস্ট্রিয়া রোগীর মতো হয়ে গেছে, মাঝে মাঝে খিচুনি দিত, অস্থির হয়ে যেত। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে ওর ভিতরে যে প্রশ্নগুলো আছে ওটার যদি সে একটু ইয়ে করতে পারে তাহলে সে সুস্থ হবে। তখন ওরে নিয়ে আমি বাড়িতে যাই। তো যাই হোক, আমি যাওয়ার পর আসাদকে খবর দেয় আমাদের বাসায়, আসাদকে খবর দিই যে আসাদ আবার আমরা মামা বলে ডাকতাম আর কি। আসাদ আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে ফারজানা কিছু প্রশ্ন করবো, আপনি উত্তরগুলা দিয়েন, উত্তর যদি দিয়ে দেন তাহলে মামা আমার মনে হয় না কোনো ঝামেলা হবে, দিয়ে দিয়েন। হলো ফারজানা আমার ডাকছো কেন? কাকে আমি আপনার লগে একটু কথা কমু। কি কথা বলে জিগাও? কাকা আমার মা কই? কাকা তোমার মা কই? আমি কেমনে কব? কাকা আমার মার ইচ্ছা হয়েছিল তাই তো সে আপনার সাথে গেছিল, আপনি জানেন কাকা আমার মা কই? এটা তো আমি কেমনে জানবো তোমার মা কই? এত কাকা যা হবার হয়েছে কাকা, কোন আমার মা কই, শুধু আপনি জানেন আমার মা কই আছে। না না না, আমি জানি না তোমার মা কই আছে। আমার মা পুলিশ আছে দেশে, থানা পুলিশে যাও, সবাই ওরা তোমার সহযোগিতা করবে, বের করে দিবে। কাকা আমার মা কি বিদেশ গেছে? কাকা আপনি বিদেশ পাঠিয়েছেন আমার মা? না কেন, আমি কেন পাঠাবো তোমার মাকে বিদেশ? কাকা আমার মা কি মারা গেছে? কাকা না, আমি এসব জানি না, তোমার মা মারা গেছে কি না আমি জানি না। আমাদের জিগায়ও না, আপনি আমার মানে কিছু করছেন, আমি কেন করবো? কাকা আমার মা কই? কাকা আপনার মা যদি মা মরে গিয়া থাকে একটু বলেন, আমি তার কবরটা একটু দেখে আসি। কাকা আমার জিগায় লাভ নাই, আমি একজন সাধারণ মানুষ, একজন নেতা মানুষ, আমার জিগায় লাভ নাই। আমি যেটা বলি এটা শুনো, থানা পুলিশ করো, ওরা তোমারে খুঁজে দিবে। তোমার কাকা আপনি জানেন আমার মা কই, শুধু আপনি কইতে পারেন কাকা আমার মা কই। না না আমি জানি না, বলেন কাকা আমার মা কই? কাকা নষ্ট করো না, তোমরা যাও। কাকা আমি খুব অসুস্থ, কাকা আপনি শুধু একবার বলেন আমার মা কই। আমি এখন কেমনে তোমার মারে খুঁজে বের করে? কাকা আপনার পায়ে ধরি, কাকা আপনি জানেন না, কাকা আপনার পায়ে ধরে আপনি জানেন না আমার পায়ে ধরে কাজ হইব না তো, আমি কেমনে কোন তোমার মা কই? কাকা আপনি কই আছেন আমার মা কই? কাকা একবার শুধু বলেন কাকা আমার মা কই। আমার খুঁজে বের করো। আমি শুনছি আপনি আমার মারে খুন করছেন। কি? আমি
খুন করছি, তুমি কে কইছো তোমার আমি খুন করছি? এইসব জানো না, তুমি থানা পুলিশ করো। আমার এখান থেকে আনছো সিগারেটে থানায় জিজ্ঞেস করতেছি, আপনি বলেন কাকা আমার মা কই, নাহলে আমি সত্যি থানা পুলিশ করবো কাকা। মা কই, আমার এখান থেকে আনছো। তখন আমি বললাম যে আমি তো শুনছি আপনি তারা মারছেন। তো আমি বলার পর আসাদ আমার উত্তর দিল যে ঠিক আছে, যদি মনে করো যে আমি মারছি তাহলে করো, কিছু করতে পারলে করো, এসব ব্যাপারে আমার প্রশ্ন করে লাভ আছে। আসাদ বের হয়ে যায়। তো ফারজানাও পিছনে পিছনে যায়, গেটের কাছে যায় কান্নাকাটি করে বলতেছে কাকা একবার বলেন, আমি কিন্তু খুব অসুস্থ। তো বলছে যে আমি কিছু বলতে পারবো না, তুমি বিশ্বাস করো আমি কিছু বলতে পারবো না, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তারপরে মানে এসপি শাহাবুদ্দিন সাহেবের কাছে যোগাযোগ করি, যাই। সময় 2008 সালের জানুয়ারি মাসে ফারজানা নরসিংদী তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে গিয়ে তার মা হারিয়ে যাওয়ার কাহিনীটা বললেন। প্রিয় শ্রোতা, আমাদের এই সত্যি কাহিনীতে শাহাবুদ্দিনের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তবে তার আগে চলুন একটা চিঠির কিছু অংশ পড়ি। চিঠিটি ফারজানা লিখে নিয়ে গিয়েছিলেন নরসিংদী তৎকালীন সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে। কি লেখা ছিল সেই চিঠিতে, এবার সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব, বিনীত নিবেদন এই যে আমি ফারজানা ইসলাম, আমি আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমি একজন মায়ের সন্তান, যে মাকে আমি খুঁজে পাচ্ছি না, যে মা আর বাবার ঘর ছাড়া করে। সেদিনই আমাদের সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবা আর বিয়ে করেনি। সে আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে, তবে তাকে বিয়ে করে সংসারও দেয়নি। সে মতামত সবই আমার নিয়ন্ত্রণে। তাই আজ আমি আমার মাকে দেখতে চাই, জানতে চাই সে কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে। অতএব আপনার নিকট একজন মেয়ের আকুল আবেদন এই যে আমি চাই আমার মাকে খুঁজে বের করতে আপনারা আমায় সাহায্য করবেন। আমি আশা করব আমার এজাহার হুজুর সমীপে ফারজানার এমন আবেদন করাটা কি খুব বেশি অযৌক্তিক? বয়সন্ধিকাল একটা মানুষের, সেটা ছেলে হোক মেয়ে হোক, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের একটা, এবং মেয়েদের ক্ষেত্রে সেই সময়টায় মায়ের কাছে থাকাটা কতটা জরুরি সেটা আমরা জানি। কিন্তু ফারজানা অনেক আগে থেকেই মার থেকে দূরে থাকে, কিন্তু সে জানতো যে তার মা বেঁচে আছে, কোথায় আছে সেটা জানতো। কিন্তু একদিন হঠাৎ করে মা হারিয়ে যাওয়ায় এই ছোট্ট মেয়েটির, যে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হচ্ছে, সেই মেয়েটির মনের ভিতরে নানা ধরনের প্রশ্ন উদ্রেক হয়, এবং সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে একটা পর্যায়ে সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়। এবং এই সময়টায় ফারজানার ফুফাতো বোন মিলি তার কাছে এসেছিল। মিলি তাকে খুব ভালোভাবে টেক কেয়ার করছিল, এবং তার প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আসাদকে নিয়ে আসা হয়, যেখানে আসাদ সম্পূর্ণভাবে অস্বীকার করে নার্গিস কোথায় গিয়েছে সে সম্পর্কে তার জানার কথা। ফারজানা যখন তার মাকে হারায় তখন তার বয়স 10 বছর, আর যখন শাহাবুদ্দিনের কাছে এসে সে হারিয়ে যাওয়ার কথাটা বলেন ততদিনে প্রায় কিন্তু 11-12 বছর, প্রায় 12 বছরই ধরতে গেলে পেরিয়ে গেছে, এক যুগ। এতদিন পরে একজন মানুষকে খোঁজা, কিংবা সে কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল তা বের করা এই দেশের বাস্তবতায় একেবারে দুঃসাধ্য একটি কাজ। কিন্তু শাহাবুদ্দিন সাহেব সেই দুঃসাধ্য কাজটি করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। হয়তো ফারজানার আকুতি তাকে স্পর্শ করেছিল, হয়তো তার মধ্যে মাকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা দেখেছিলেন তিনি, সেটা শাহাবুদ্দিনের পিতৃ হৃদয়কে নাড়া দিয়েছিল, কিংবা হয়তো এটাকে একজন আদর্শ পুলিশ কর্মকর্তার দায়িত্ব বলে তিনি মনে করেছিলেন। চাইলে যে ব্যাপারটা কৌশলে এড়িয়ে যেতে পারতেন, সেটা না করে শাহাবুদ্দিন কেন এত কঠিন একটা ব্যাপারে ফারজানাকে সাহায্য করতে রাজি হয়েছিল, চলুন আমরা এবারে সেটা তার মুখ থেকে শুনি। আচ্ছা শাহাবুদ্দিন সাহেব, আমরা যে মামলাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, যে হত্যা মামলাটা নিয়ে, সেটা হচ্ছে নার্গিস হত্যা মামলা। অত্যন্ত চাঞ্চল্যকর একটা হত্যা মামলা ছিল। আপনি এই মামলা সম্পর্কে প্রথম কিভাবে জানতে পেলেন? এইটা মূলত ভদ্র মহিলা, একটা 17-18 বছর বয়সের একটা মেয়েকে সাথে করে একবার আমার দপ্তরে এসেছিলেন। মেয়েটির নাম ছিল ফারজানা। তখন তারা আসলেন যে মেয়েটি হচ্ছে সে চিকিৎসাধীন আছে, বিশেষ করে মনোচিকিৎসাবিদের কাছে আছে,
তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, এ কারণে ডক্টরের কাছে নিয়েছিলেন। ডক্টর তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, হিস্ট্রি গুলো ছিল, মানসিক অবস্থা গুলো ছিল, এটা দেখে কিছু বিষয় জানতে পেরেছিলেন যে ছোটবেলায় তার মা হারিয়ে গিয়েছিল 10-11 বছর আগে। তখন হয়তো তার বয়স ছিল 6-7 কি 8 এরকম। তো ওই স্মৃতিগুলো তার ছিল যে ওই মা যে হারিয়ে গিয়েছিল, এই মাকে সে খুঁজে ফিরছে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে, এবং বড় হয়েছে যখন, তখন সে এটা কোনোভাবে মেনে নিতে পারে নাই যে তার মা সত্যি সত্যি হারিয়ে গিয়েছে বা তার মা অন্য কোনোভাবে কোনো অপরাধের শিকার হয়েছে। নানান প্রশ্ন তার মাথায়। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এইরকম তো অনেক গুম হওয়ার ঘটনা ঘটে আপনাদের কাছে, এরকম 11 বছর পর একটা মেয়ের মা হারিয়ে গেছে, সে আপনার কাছে এসেছে তার মায়ের খোঁজে, মানে কোন জিনিসটার কারণে? অবশ্যই আপনি আপনার ডিউটি করেছেন, বা এই সাধারণত সেটা নিয়ে তো আগে বোধহয় মামলা হয়নি কোনো, তার আগে কখনো গুমের মামলা বা কোনো কিছুর জন্য তো মামলা করা হয়নি, এর আগে কখনো মামলা হয়নি। আপনি কি দেখে, মানে এরকম তো অনেক ধরনেরই মামলা অনেক সময় আসে, তাই না? তো এই মামলাটাকে আপনি গুরুত্ব দিয়েছিলেন কেন? আপনি কেন হঠাৎ মনে হলো যে, মানে আপনি কি দেখে এটার প্রতি বেশি এই মামলাটি হাতে নিয়েছিলেন? না, এটা ঠিক যে তার অভিভাবক যে ভদ্রমহিলা মিলি তার নাম, সে তার বর্ণনা মতো আমরা বুঝতে পারলাম, এবং ডক্টরের সাজেশন সেটা হলো যে মেয়েটি যদি জানতে পারে, বুঝতে পারে যে তার মায়ের খোঁজ করার জন্য, অথবা তার মা যদি মারা যেয়ে থাকে তাহলে কি কারণে, কখন, কোথায়, কিভাবে মারা গিয়েছে, অথবা যদি মারা যেয়ে থাকে কারোর কারণে, তাহলে পরে তারা কারা, এই বিষয়গুলো যদি অনুসন্ধানের আওতায় আনা যায় এবং সেটি যদি সে দেখে যে এটার জন্য কাজ হচ্ছে, প্রশাসনিক ভাবে কাজ হচ্ছে বা পুলিশ কাজ করছে বা অনুসন্ধান করছে, তাহলে সে একটি প্রাথমিক সান্ত্বনা খুঁজে পাবে। সেক্ষেত্রে তার যে মানসিক অবস্থা, প্রায় ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা ছিল, সেইখান থেকে এটা চিকিৎসা হিসেবে ট্রিটমেন্ট হিসেবে সাজেস্ট করেছিলেন যে তার মার পাওয়া যাক আর না যাক, এই তার মনের মধ্যে যে মাকে খুঁজে ফিরতে 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 দীর্ঘদিন যে মানসিক ভারসাম্যের দিকে যাচ্ছে, সেইটা চিকিৎসার জন্য একটি মানে তাদের পক্ষে কাজ করবে। আচ্ছা, তো এইটা নিয়ে যখন ওনারা তখন করেন নাই যে ওইটা হয়তো এই মামলাটি বা এই কেসটি আমরা আবিষ্কার করতে পারবো বা এটি ডিটেক্ট করতে পারবো। তো আমরা ওই আবেদন থেকেই মূলত প্রাথমিকভাবে, যেহেতু 11 বছর আগের ঘটনা এভাবে বলছিলেন, প্রাথমিকভাবে আমরা ওনাদের কাছ থেকে একটা আবেদন নিলাম এবং মেয়েটিকে আমরা বোঝাতে চাইলাম, দেখাতে চাইলাম যে না, এটা যথাযথভাবে পুলিশে আমাদের কাছে ইনফর্ম করা হলো, আমরা রিপোর্টটা নিলাম, তার আবেদনটা নিলাম এবং আমরা পুলিশকে নিয়োজিত করলাম, তারা এটা কাজ শুরু করেছে। এই প্রেক্ষিতে আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করি। মামলা করা হলো 2008 সালের জানুয়ারিতে। খুব স্বাভাবিকভাবেই সন্দেহভাজন হিসেবে আসামি করা হলো নার্গিসের দ্বিতীয় স্বামী অর্থাৎ আসাদুজ্জামানকে। কিন্তু আসলে তখনও কেউ জানে না আসাদি নার্গিসকে গুম করেছে কিনা। তো পুলিশ এই সময়টা কিভাবে অনুসন্ধান চালিয়েছিল সেটা এখন শুনবো আরো একবার শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেই। 11 বছর পর, এত মানে দীর্ঘদিন আগের ঘটনা, হ্যাঁ, তো নিশ্চয়ই আপনাকে অনেক বেগ পোহাতে হয়েছে এটা বের করতে। আপনি শুরুটা, অনুসন্ধানটা প্রথম যে স্টেপটা ছিল, আপনার প্রথম পদক্ষেপটা কি ছিল? প্রথমে আপনি মানে কেসটা যখন হাতে নিলেন, প্রথম কাজটা আপনি কি করেছিলেন? এটা আমরা হাতে নেওয়ার পরে আমরা যে তথ্যগুলো পেলাম, বিশেষ করে আমরা দেখলাম যে এই ভদ্র মহিলা, তার মা যে নার্গিস, তারও একটা মানে পারিবারিক সামাজিক নানা ধরনের ঘাত প্রতিঘাত আছে। ফারজানা যে মায়ের যে পিতার সন্তান, সর্বশেষ কিন্তু সেই পিতার সাথে তার মা থাকতেন না, তার সাথে সেপারেশনের পরে অন্য আরেকজন, সেই মূলত পরবর্তীতে আমরা যাকে প্রধান আসামি হিসেবে পেয়েছিলাম, ওনার নাম ছিল আসাদুজ্জামান সামথিং এরকম, আসাদুজ্জামান। তো তার সাথে একটি পরকীয়ার সম্পর্কের সূত্র ধরে তার মা তার পূর্বতন স্বামীকে ডিভোর্স করে সব ছেড়ে এর আশায় সে আসে। কিন্তু এই আসাদুজ্জামান তাকে প্রকৃতপক্ষে
পরবর্তীতে দেখা গেছে যে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিয়ে যেভাবে আমাদের আস্তে আস্তে নারীরা ঘর সংসার করে, ওই মর্যাদা না দেওয়ার কারণে আস্তে আস্তে মনোমালিন্য তৈরি হয় এবং তাকে বিভিন্ন জায়গায় রেখেছিল। আসাদুজ্জামানের আবার এই তার সামাজিক পারিবারিক নানা ধরনের চাপ ছিল, অথবা সে মানুষ হিসাবেও হয়তো এই মেয়েটাকে প্রকৃতপক্ষে গ্রহণ করে নাই, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে, আমরা মনে করি যে লালসা থেকেই হোক বা ভোগের মানসিকতা থেকেই হোক, হয়তো তার অন্য ওই স্বামী থেকে ভাগিয়ে এনেছিল প্রকৃত স্ত্রীর মধ্যে দেওয়ার জন্য নাই। তো আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন ইনকোয়ারিটা শুরু করলেন, অনুসন্ধানটা শুরু করলেন, আপনি প্রথম পদক্ষেপ যেটা নিয়েছেন, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে আপনি প্রথম কি আসামিকে গ্রেফতার করলেন নাকি খোঁজ খবর নিলেন? হ্যাঁ, না, প্রথম তো প্রশ্নই ওঠে না, কারণ আসামিকে তো আমাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তো সেটা কি আপনি কিভাবে নির্ধারণ করেছিলেন যে মূল আসামি? প্রথমেই দেখলাম যে এই যে কাহিনীটা বা যে হিস্ট্রিটা আমি বলার চেষ্টা করছিলাম, এইখানে এই ভদ্রমহিলা যিনি হারিয়ে গেছেন, মা, আমরা তার আগে জীবনটাকে একটু স্টাডি করলাম, যে সে কেমন ছিল, কোথা থেকে কিভাবে কেমন ছিল, কোথা থেকে আসলো। সেখানে আমরা কতগুলো উপাদান খুঁজে পেলাম। যেমন এই যে আসাদুজ্জামানের আশায় সে তার পূর্বের স্বামীর ঘর ছেড়ে এসেছিল, তারপরে তার কাহিনীগুলো কি হলো, সে কোথায় কোথায় থাকলো, কোথায় কি হলো, এই জিনিসগুলো যখন আমরা দেখতে গেলাম, তখন আমাদের সন্দেহের তীর সুনির্দিষ্ট ভাবেই নিবদ্ধ হলো ওই আসাদুজ্জামানের বিরুদ্ধে। সেটা কয়েকটা কারণেই। সেটা হলো যে আমরা এটাও খুঁজে পেলাম কিছু ইতিহাস, যে এই ভদ্র মহিলা কে দূরে কোথাও বাসা ভাড়া করে রাখতো, কখনো তার বাড়িতে দিত না। তো এই ভদ্রমহিলা কয়েকবার তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে, তার দেশের বাড়িতে, কিন্তু সে কখনো তার বাড়িতে নেয় নাই। এবং তার মনে আছে আমরা একটা পেলাম, একটা কাহিনী পেলাম, যে সে চেষ্টা করেছিল তার বাড়িতে গিয়ে ওই বাসায় উঠে পড়বে, কিন্তু তার ফ্যামিলি থেকে এবং ওই আসাদুজ্জামান নিজে তারা তার বাড়িতে গ্রহণ করে নেয়, যার প্রেক্ষিতে ভদ্রমহিলা নিজে ওই বাড়ির সামনে অথবা জায়গায় আত্মহত্যার চেষ্টা করেছিল। তখন আত্মহত্যার চেষ্টা করে, তখন তাকে হসপিটালাইজ করা হয়েছিল। তখন দেখছে যে এই মহিলা মারা গেলে নানা ধরনের সমস্যা হবে, সেই সময় আসাদুজ্জামান এসে আবার তার চিকিৎসা করে ভালো করে এই নরসিংদী শহরে একটি জায়গায় তাকে ভাড়া বাসায় রাখতো। এই জিনিসগুলো আমরা পেলাম। এটা দিয়ে আমরা খুঁজতে খুঁজতে আরো কিছু আমরা পেলাম, সাক্ষী পেলাম। ওই এলাকায় যে সরজমিন তদন্ত করতে গিয়ে আরো কিছু সাক্ষী পেলাম, সাধারণ মানুষদের কাছে কিছু তথ্য পেলাম, পরিবার থেকে কিছু তথ্য পেলাম। প্রায় 2 মাস অনুসন্ধানের পর 2008 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে রমজান আলী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে জসিমউদ্দিন নামে আরো একজন লোকের কথা বলতে হবে। জসিমউদ্দিন ছিল আসাদুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী এবং সেই সময় ডান হাত। চক্রদা ইউনিয়নে তার একটি বাদ্যযন্ত্রের অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ছিল। রমজান আলী সে বাদ্যযন্ত্রের বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানের একজন কর্মচারী ছিলেন। তো পুলিশ তাকে গ্রেফতার করে জেরা শুরু করলো। একজন সন্দেহভাজন হিসেবে প্রথমে অ্যারেস্ট করি। মানে তাকে যে সন্দেহ করলেন, মানে কিভাবে মানে মনে হচ্ছিল যে এই জড়িত থাকতে পারে? হ্যাঁ, সেটা আমরা কিছু তথ্য পেয়েছিলাম, কিছু গোপন সোর্স পেয়েছিলাম। বিশেষ করে এই আসাদুজ্জামান যাদের সাথে চলাফেরা করতো, এবং আপনারা এটা তো জানেন যে এটা হলো শিবপুরের ঘটনা, শিবপুরের ঘটনা, বাজার বা শহরটা যেটা, সেইখানে আসাদুজ্জামান যে সমস্ত জায়গাতে বসতো, যে দোকানগুলোতে আড্ডা দিত, একটা হারমোনিয়ামের দোকান ছিল, সেখানে সে আড্ডা দিত। তারপরে আমরা সেখানে খুঁজে পেলাম তৎকালীন সময়ে আরো কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে যে 4-5 জনের একটা গ্রুপ পেলাম যারা মাদকাসক্ত ছিল এবং ছোটখাটো নানান ধরনের অপরাধের সাথেও যুক্ত ছিল, তাদের সাথে এই আসাদুজ্জামানের সখ্যতা ছিল। তখন এই 4-5 জন লোককে আমরা খুঁজতে থাকলাম, খুঁজতে পেলাম সে সেই সময় যদিও নানান ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল, কিন্তু পরবর্তী জীবনে আর ওইভাবে থাকে নাই। ওখান থেকে চলে এসে নরসিংদী শহরের কাছাকাছি শহরতলিতে একটি জায়গায় বাসা ভাড়া করে থাকতো। সে গরিব মানুষ, মেবি রমজান আলী। তো
তো তাকে আমরা কয়েকটা পালায় অ্যারেস্ট করার চেষ্টা করলাম। প্রথমে কয়েকবার ধরতে পারলাম না, কারণ সে অপরাধ চক্রের লোক ছিল, চুরি ছিনতাই নানা ধরনের অপরাধ, মাদকের সাথে যুক্ত থাকতো, কারণ এই সমস্ত অপরাধের সাথে বাসায় থাকে না। বেশ কিছু চেষ্টার পরে একবার তাকে আমরা ধরতে সক্ষম হলাম এবং তাকে টেকনিক্যালি খুব সাইন্টিফিক্যালি আমরা ইন্টারভিউশনের মধ্য দিয়ে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা অনেকগুলো তথ্য পেলাম। কি রমজান, তোমার জসিম ভাইয়ের খবর কি? স্যার, কোন জসিম ভাই কথা বলতেছেন? কোন জসিম ভাই বোঝো না, ভুলে গেছো সব? হ্যাঁ, কোন জসিম ভাই কিচ্ছু মনে নাই? হ্যাঁ, জসিমের খবর কি? স্যার, জসিম ভাই তো চিনি না, কারো নাম তো শুনি নাই স্যার জসিম ভাই নামে। ওই যে তোমার ওই হারমোনিয়ামের দোকান, তারপরে উল্টা পাল্টা জায়গায় যে নেশা নুশা করছো, হ্যাঁ, জায়গায় জায়গায় যে ঘুরা ফিরা বেড়াইছো, ওই কিচ্ছু মনে নাই? কি সব ভুলে গেছো? স্যার, কিসের নেশা কথা বলতেছেন? কিছু নেশা গুলো সব ভুলে গেছো? হ্যাঁ, এই ওরে ভিতরে লাও তো, ভিতরে লাও, ওরে ওই ওষুধ দিলে ওর পেটে ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ, জায়গা মতো দিলে সব ঠিক হয়ে যাবে। ধর ভিতরে লাও, আমার সাইরা দেন স্যার। আর ভিতরে লাও, ভিতরে লাও, স্যার আমার সাইরা দেন স্যার, ভিতরে লাও, চল ভিতরে। অনেক জেরার পর পুলিশের কাছে অবশেষে রমজান আলী স্বীকার করল যে নার্গিসের গুম হয়ে যাওয়ার বিষয়ে সে কিছুই জানে না। তবে অনেকদিন আগে একবার আসাদুজ্জামান তাকে ডেকে শিবপুরের একটি হারমোনিয়ামের দোকানের ভেতর নিয়ে যায় এবং মাটি খুঁড়ে দেবার কথা বলে। শুধু তাই না, পরে সেই গর্তের ভেতর তিনি আসাদুজ্জামান এবং আসাদুজ্জামান অন্যান্য যে সহযোগীরা ছিল তাদের সবাইকে কিছু একটা চাপা দিতে দেখেছিলেন। এই ঘটনার সময় আসাদুজ্জামান তাকে মুখ বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি মুখ খোলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। রমজান আলী আরো একটা চরিত্র, আমরা যার কাছ থেকে ছোট্ট খাট্ট কিছু তথ্য জানতে পারছি। কোন একদিন আসাদুজ্জামান তাকে নিয়ে গিয়েছিল মাটি খুঁড়ে দেওয়ার জন্য এবং তারপরে বস্তায় ভরে কিছু চাপা দিতে দেখা গেছে। কি ছিল সেই বস্তায়, কি মনে হয় বন্ধুরা? এবিসি রেডিও FM 89.2 নতুন আয়োজন কুয়াশা শুনছো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এবিসি রেডিও BD.FM এই হচ্ছে আমাদের অনলাইনে সরাসরি শোনার ঠিকানা। চট্টগ্রামে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। কুয়াশায় তোমাদের সঙ্গে আছি বন্ধু ব্রতী। হ্যাঁ, যে বন্ধুরা সঙ্গে আছো শুনছো তাদেরকে বলছি আমরা ফারজানার জীবনের গল্প। ফারজানা তার মাকে খুঁজতে গিয়ে যোগাযোগ করে তৎকালীন পুলিশ সুপার সাহাবুদ্দিন সাহেবের সঙ্গে এবং তারপরে তিনি ফারজানার সেই আবেদনে যথেষ্ট পরিমাণ নাড়া খেয়ে তিনি সেই কেসটা রিওপেন করে আবার নতুন করে তদন্ত শুরু করে দেন এবং তারপরে ছোটখাটো কিছু ঘটনা আমাদের সামনে আসতে থাকে। অনেকগুলো বন্ধুর সঙ্গে আছে, পুলিশের ভূমিকা কি ছিল তা ভালোভাবে জানতে চায়। এই তো তার মুখ থেকেই আমরা শুনছি। ফারজানার আবেদন সম্পূর্ণ যৌক্তিক বলছে মিনহাজ কিশোরগঞ্জ থেকে এবং সাবের বাড্ডা থেকে বলছে অসাধারণ কাহিনী, ফারজানার সিদ্ধান্ত সঠিক ছিল। এখন তার জানতে ইচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত কি হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত জানতে পাবে। আর আনোয়ার চিটাগাং থেকে জানতে চায় আসাদ ও নার্গিসের একটা সন্তান ছিল বন্যা, সে কোথায়? একই প্রশ্ন অনেকের মনেই। এই প্রশ্নটার উত্তর আমি এখন দেব না, পুরো আয়োজন শেষে দেব, সেজন্য সঙ্গেই থাকতে হবে। আর লেখার ঠিকানা 8920 যে কোনো মুঠোফোন থেকে, আর অনলাইনে এবিসি রেডিও BD.FM/message এই ঠিকানা গিয়েও লিখতে পারো। আর এবিসি রেডিও FM 89.2 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও একটি পোস্ট রয়েছে কুয়াশার নতুন আয়োজন। সঙ্গে থাকো, শুনতে থাকো আর লিখতে থাকো। কি মনে হচ্ছে আমাদের এই আয়োজনটা? কুয়াশা স্বাগত বন্ধুদের আরো একবার এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ শুনছেন নতুন আয়োজন কুয়াশা। সঙ্গে আছি ব্রতী। কুয়াশায় আমরা কি করছি, অনেকগুলো বন্ধুর কাছেই প্রশ্ন এবং অনেকগুলো বন্ধুর প্রশ্ন। কুয়াশায় আমরা গল্প শুনছি। আজকে আমরা শুনছি একটি মেয়ের গল্প, মেয়েটির নাম ফারজানা। এবং কুয়াশায় আমরা বলেছি যে গল্পগুলো আমরা বলবো সেগুলো সবসময় শুধু যে গল্পই হবে তা নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া সত্যি ঘটনা। এবং আজকের ঘটনাটি একটি সত্যি ঘটনা, 2008 সালের একটি আলোচিত ঘটনা। এবং এই ঘটনার মূল চরিত্র ফারজানা, যে তার মাকে খোঁজার জন্য তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছে গিয়েছে। তার মাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফারজানার
মনে এটা নিয়ে বেশ বড় ধরনের একটা চাপ তাকে মানসিকভাবে বেশ খানিকটা অপ্রকৃতস্থ করে তুলেছে। এবং সে থাকে তার কাজিনের তত্ত্বাবধানে, মিলি যার নাম। মিলি তাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কাছে যায় এবং কেসটা রিওপেন করা হয়। তারপর কি হলো জানতে চলে যাচ্ছে আবারও কথাবন্ধু শারমিনের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন আপনার 209 রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে। কি ছিল সে বস্তায়? সেটা কি নার্গিসের মৃতদেহ, নাকি মিথ্যা কথা বলেছে রমজান? আর সেটা জানতে হলে এতদিন পরে আবার সেই হারমোনিয়ামের দোকানের ভেতর মাটি খুঁড়তে হবে। এছাড়া যেহেতু নিশ্চিন্ত হওয়ার আর কোনো উপায় নেই, তাই পুলিশ সিদ্ধান্ত নিল সেই দোকানের মাটি 11 বছর পর আবার যেদিন সেই দোকানের মাটি খোঁড়া হলো, সেদিনের ঘটনাটা এবার আমরা মিলি এবং শাহাবুদ্দিন সাহেব দুজনের কাছ থেকে শুনি। কারণ সেদিন তারা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। ছিল ফারজানা, যে মাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে সে, হয়তো সে তার মাকে খুঁজে পাবে এখানে। এসপি সাহেবের পক্ষ থেকে তো আমাকে ফোন দেওয়া হয়েছে থানার থেকে। ওসি সাহেব যখন আমাকে বলছে যে আপনি আসেন, আমরা তো নার্গিসের লাস্টার পাইছি, আসেন, তখনই আমরা ঢাকা থেকে। সময়টা মানে সেটা কখন? সময় তারিখটা সঠিক মনে নাই। 2008 সালেই নাকি 2009? 2008 সালে তো আপনারা মামলা করলেন। আপনারা মামলার কয়েকদিন পরে ঘটনাটা আপনারা মানে বের হয়ে আসলো আর কি, লাশটা খুঁজে পেলেন আপনারা 8-এর শেষে নয়তো 9-এর শুরুতে। এরকম হবে আর কি। ততদিন পর্যন্ত তো প্রথম আলো, দৈনিক অন্যান্য দৈনিক পত্রিকায় আমরা মানে কৃতজ্ঞতা শেষ নাই। আপনারা ওইরকম ভাবে প্রকাশ না করলে প্রথম আলো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আচ্ছা, তারপরে সেটা কি মানে আপনাদেরকে খবর দিল যখন, তখন আপনারা কোথায় চলে গেলেন? সেখানে ঢাকা থেকে সোজা যাই ওখানে। আচ্ছা, আমরা স্পটে যাওয়ার পরেই আর কি ওটা ওইটা একটু বর্ণনা করেন আমাদেরকে, যে কি দেখলেন ওখানে? দেখলাম কিছু সিমেন্টের বস্তার কিছু টুকরা। ওই দোকানটা চালু অবস্থায় ছিল তখন? দোকান থেকে তখন মানে আমরা যা দেখছি দোকানটার ভিতরে যা মালপত্র ছিল তা তো সরাই ফেলছে পুলিশ। তারপরে আরো লোকজন খোদাই। আপনাদের সামনে কি খোদাই করছিল নাকি আগে বের করে ফেলে আপনাদের? না, ইট গুলা সরাইতেছিল আর কি। তখনও মাটি পর্যন্ত। ফারজানা ছিল আপনার সঙ্গে? হ্যাঁ, আমার সাথে ফারজানা ছিল। তো আমরা যখন যাই তখন মাত্র মানে ইট গুলা সরানো হয়েছে, তখন মাটি খুঁজতেছে। বাজারে সব লোকজনরা সবাই ছিল। ওই সিমেন্টের বস্তার কিছু টুকরা, তারপর আপনার ওই হাড়। মানে প্রথমে কি বের হয়ে আসলো যখন প্রথম মাটিটা? বস্তার কিছু টুকরা, বস্তার টুকরা। তারপর পচে গেছে, ওগুলাই বের করছে। তারপর একটা কানের দুল ছিল, মাথার কিছু চুল ছিল। শাড়ি কাপড় চোপড় কিছু ছিল? না না, কাপড় তো এতদিনে থাকার কথা না, নষ্ট হয়ে গেছিল, ওগুলো তো একদম হয়ে যাওয়ার কথা। আর হাড় কিছু ছিল। হাড় মানে কি পুরো কঙ্কালটা ছিল নাকি? না, পুরো কঙ্কাল ছিল না, কিছু অংশ ছিল। আচ্ছা, তারপর বলে ওইটা দেখার পর ফারজানার কি অবস্থা ছিল ওখানে? ও তো কান্নাকাটি, ওর তো মানে অনেকে অনেক প্রশ্ন করতেছে, ও তার উত্তর দিতে পারতেছে না। কানের দুলটা কি দেখে মানে পরিচিত কানের দুল ছিল নাকি না এমনি? না, অনেকদিন নার্গিস বের হওয়া যাওয়ার পরে কি করছে কিনা করছে সেটা তো আর আমরা বলতে পারবো না, যে কোন কানের দুল পড়ছে, কোন শাড়ি। তারপর এই যে এই লাশটা যে নার্গিসের, সেটা আপনারা মানে ডিএনএ টেস্টের মাধ্যমে, আর সেক্ষেত্রে তো ফারজানার হেল্প লেগেছিল নিশ্চয়ই? ফারজানা অবশ্যই, ফারজানা ডিএনএ টেস্ট পরীক্ষা করা হয়, তারপর প্রমাণিত হয় আর কি। আমরা এতক্ষণ মিলির কাছ থেকে শুনলাম যে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে সেটা নার্গিসের লাশ। তো আমরা তো মিলির মুখ থেকে শুনলাম, আর আমরা এখন শুনবো তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে যে তিনি কিভাবে প্রমাণ পেয়েছিলেন বা প্রমাণ করেছিলেন যে আসলে লাশটি নার্গিসের ছিল। এখানে করতে আমরা প্রথমে তো একটা আপনার উপরে দিয়ে একেবারে এটাকে শান বাঁধানো ছিল, পাকা করা ছিল, একদম পাকা করা ছিল। প্রথমে কিন্তু একসময় যখন ওখানে ছিল তখন পাকা ছিল না, সেই 11 বছর আগে যখন এটা পাকা ছিল। তো এটা তাকে মানে পুঁতে ফেলার পরও কি দোকানটা চালু অবস্থায় ছিল? দোকানটা ওই যে হারমোনিয়াম যে দোকান ছিল সেই অবস্থায় ছিল, কিন্তু 11 বছর পরে এসে দোকানটা খুব ব্যবহার করা হতো না, এটা বন্ধই থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যতদূর মনে পড়ে আর কি, যদি আমি ভুল করে না থাকি। তো কিছু দূর 1-2 হাত যাওয়ার পরে মাটি আমরা একটু আলগা লুজ মাটি যেরকম মনে হয় সেটা আমরা দেখলাম সাধারণত। তারপরে অনেক গভীরে অন্তত 4-5 হাত যাওয়ার পরে আমরা দেখতে পাই যে পলিথিনের পেজা পেজা পলিথিন সেখানে।
তো ওইটাও আমরা সাক্ষী জবানবন্দিতে পেয়েছিলাম যে একটি পলিথিনের বড় একটা পলিথিনের মধ্যে লাশটা পুড়ে অনেক গভীরে যে এটা মাটি চাপা দিয়ে এবং দুর্মুষ দিয়ে, যেটা দিয়ে ওই যে মাটি ইয়ে করে সমান করে, এগুলো দিয়ে ইয়ে করা হয়েছিল, সমান করা হয়েছিল। তো আমরা ওই পলিথিন গুলো পেলাম, কিন্তু পর্যাপ্ত হার পেলাম না। আমরা যেটা আশা করি, আমরা কিছু হাড়ের কিছু অংশ পেলাম, মনে হলো যেন মাথার খুলির কিছু অংশ পেয়েছিলাম, কয়েকটা হাড় পেয়েছিলাম। পরে এগুলো আমরা ডিএনএ করার জন্য পরীক্ষা নিয়ে। আচ্ছা, আপনি যে পর্যাপ্ত হাড় পাননি, পুরো যেহেতু পুরো কঙ্কালটি তার পাওয়া যায়নি, আর এটা দেখে কি আপনার মনে হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তাকে পুঁতে ফেলা হয়েছিল নাকি? না না না, এইখানে আমরা আবার পাশাপাশি কিছু অসমর্থিত তথ্য পেয়েছিলাম, যেটা খুব স্পষ্ট তথ্য পাই নাই। সেটাতে আমরা বেশ কয়েকজনের এরকম স্টেটমেন্ট পেলাম। সেটা হলো যে আর একটা গ্রুপ, সে যখন এই আসামি খুব দ্রুত প্রকৃতির ছিল এবং অনেক বেশি ইয়ে ছিল, হয়তো 2-1 বছর পরে কখনো হয়তো চিন্তা করেছে যে এটা খোঁজাখুঁজি বা মামলা বা কোনো আকারে আসতে পারে। এইটার কারণে সম্ভবত কোনো এক সময় মাঝখানে এটা খুঁড়ে হাড়গুলো বা সে যতটা পেরেছে তত এখানকার আলামত গুলো অন্যত্র সরিয়ে নিয়ে গেলে সেই কাজটা করেছে হয়তো অন্য একটি গ্রুপ। এই আসামিরা সেটা জানে না, যাদেরকে আমরা ধরলাম জানে না, কিন্তু অন্য অন্য কিছু লোক বলার চেষ্টা করলো ওখানেই যে এইটি আমরা শুনেছি, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সেখান থেকে পরবর্তীতে হাড়গোড় কিছু সরিয়ে নেওয়া হয়েছে। এবং এইরকম গল্প আসামি যে মূল যেমন সে কয়েক জায়গায় নাকি তার খুব বিশ্বস্ত লোক কারো কারো কাছে সে, কিন্তু সেই বিশ্বস্ত লোকগুলোকে আপনারা আর পাননি যারা বাকি হাড়গুলো সরিয়ে ফেলেছে? তখন তাৎক্ষণিকভাবে আমরা মূল আসামি ধরতে পারলাম না, সে পলাতক ছিল। তো ওইখানে আপনি আবার বলছি, ওখানে আপনি মানে স্পেসিফিক্যালি যদি একটু বলেন কি কি পেয়েছিলেন হাড়ের, মানে লাশ তো বলবো না, কঙ্কালের কি কি অংশ? কঙ্কালের যেটি হতে পারে যে মাথার কিছু অংশ বিশেষ আমরা পেয়েছিলাম। চুল বা কিছু পাওয়া গিয়েছিল? জি, মাথার চুল পাওয়া গিয়েছিল? চুলের অংশ আমরা তেমন পাই নাই, চুলের অংশ পাই নাই। হাড়ের কিছু মাথার খুলির অংশ পেয়েছিলাম, দাঁত মনে হলে একটা কি দুইটা আমরা পেয়েছিলাম, আরো কিছু হাড়, ঠিক একজাক্টলি শরীরের কোন অংশের হাড় হবে, কারণ 11 বছর পর অনেক হাড় পড়ে যায়। কানের দুল পাওয়া গিয়েছিল, আমি যতদূর পড়েছিলাম পত্রিকা আমার মনে আছে যে একটা কানের দুল বোধহয় ছিল তার সঙ্গে। এইটা আমি এখন মনে করতে পারছি না, তবে দুল বা দুল সদৃশ্য কিছু আমরা এরকম মেটাল বা এই যেগুলো পাওয়া গেছিল সবই আমরা কালেক্ট করেছিলাম, এবং এগুলো দিয়ে আমরা পরে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। তো এটা হাড়গুলো এত অল্প পরিমাণে ছিল যে ডিএনএ টেস্টে ওরা এটি মানুষের হাড় বলে আইডেন্টিফাই করেছিল, কিন্তু এক্স্যাক্টলি ওর কোড বা ইত্যাদি সেগুলো বোধহয় শেষ সময় মানে ফারজানার সঙ্গে ম্যাচ করেছিল সেই ডিএনএ টেস্টের রিপোর্ট, ওরা রেজাল্টটা দিতে পারে নাই। না, ওরা ওই যেটুকু পেয়েছিল সেখান থেকে সম্ভবত আমাদের তো মানে ডিএনএ টেস্ট গুলো নতুন এসছে, আমাদের দেশে এক সময় ছিল না বা অল্প অল্প শুরু হয়েছিল তখন ঢাকা মেডিকেলে। তো ওরা মানুষের হাড় বলে এটা শরীরের অংশ বলে তারা এটা বলেছিল, কিন্তু যতটুকু অংশ পেয়েছিল সেটা দিয়ে ওই এক্স্যাক্টলি ম্যাচ করার মতো যতখানি তথ্য দরকার, কোড গুলো জানা দরকার, সেটি এই অংশ দিয়ে সম্ভব হচ্ছিল না বলে আমাদের এখানে একটা রিপোর্ট দিয়েছিল। পরবর্তীতে আবার ডিএনএ টেস্ট করা হয়? মামলাটি তদন্তাধীন ছিল আরো দীর্ঘদিন, আমি তারপরে ওখান থেকে বদলিয়ে চলে যাই। পরে বোধহয় আরেকটি, আমি নাজবুন্নাহার মিলির কাছ থেকে যেটা পেয়েছি, পরে আরেকটি ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং সেখানে কনফার্ম করা হয় যেটি নার্গিসি এবং ফারজানার ডিএনএ টেস্টের মাধ্যমেই তারা সেটা কনফার্ম হয় আর কি। হ্যাঁ, এটা আমি পরে শুনেছি। আমি যখন অন্য জেলায় কর্মরত ছিলাম তখন আমি একদিন একটু ওদের সাথে আলাপচারিতা এখন মনে পড়ছে যে তারা আমাকে বলেছিল যে দ্বিতীয় টেস্টে পুরোটাই পাওয়া গেছে। আচ্ছা, পুরো মামলাটা চলাকালীন কি আপনি ছিলেন নাকি আপনার পরে বদলি হয়ে যায় সেখান থেকে? এটা মামলাটার মূল ডিটেকশন পর্ব আমরা কমপ্লিট করেছিলাম,
শুধুমাত্র ওই যে কেমিক্যাল এবং এই যে ডিএনএ টেস্টের যে বিষয়গুলো একটু টাইম কনজিউমিং, যেগুলো সময় লাগে, এগুলোর জন্য একদম ফিনিশিংটা হওয়ার আগে আমি বলি সূত্রে অন্য জেলায় যাই। আচ্ছা, তো আপনি আসাদুজ্জামানকে গ্রেফতার, এত কিছু পাওয়ার পরও কি আপনারা আসাদুজ্জামানকে গ্রেফতার করতে পেরেছিলেন, আসামিকে? আসাদুজ্জামানকে আমি যখন ছিলাম সেই সময় পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে পারি নাই, সক্ষম হয় নাই। সে কয়েকটি জায়গায় আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়েছিলাম, ঢাকাতে, ওখানে সে থাকতো না। কিন্তু পরবর্তীতে আমি যেটা শুনেছি চলে আসার পরে এই ঘটনাগুলো, যে সে হাইকোর্ট থেকে বা কোন জায়গা থেকে জামিন নিয়েছে। পরবর্তীতে আমাদের পুলিশ কর্মকর্তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিল যে সেইটিও সঠিক না, যার ফলে শেষ পর্যন্ত বোধহয় সে আদালতে আত্মসমর্পণ করেও অথবা পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছিল চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, আপনি মোটামুটি এই পর্যন্তই জানেন, আপনার কাজ ছিল এই পর্যন্তই। পুরো কেসটা আপনি ইনভেস্টিগেশন করেছিলেন এবং আপনি বের করেছিলেন এবং শনাক্ত করেছিলেন যে আসাদুজ্জামানই মূল আসামি। জি জি। এখানে ফারজানা এবং ফারজানার যে মানে ফুফাতো বোন, যার নাম হচ্ছে নাজমুন নাহার মিলি, তিনি বলেছেন যে আপনি ছাড়া কোনোভাবে সম্ভব হতো না এই কেসটি আবার, এই মামলা তদন্ত করা, কোনোভাবেই তারা বের করতে পারতেন না যে আসলে ফারজানার মা খুন হয়েছে কিনা, অর্থাৎ নার্গিস খুন হয়েছিল কিনা। না, এইটা আসলে যে কোনো পুলিশ অফিসারদের নিঃসন্দেহে, কিন্তু সাধারণত দেখা যায় যে অনেক বছর পরে যখন কোনো কেস রিওপেন করা হয়, আর এটা তো কোনো মামলাই হয়নি, সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছিল। আমি আমাদের পুলিশ জীবনে বা এই প্রফেশনাল লাইফে নানান ধরনের ঘটনার সম্মুখীন হয়ে অনেক ধরনের বিষয় আসে আমাদের সামনে আছে। আমার এ পর্যন্ত আমার এই পেশাগত জীবনে এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং আমরা, আমার টিম এবং আমার অন্য সদস্যরা খুব আন্তরিক ভাবে নিয়েছিল, খুব প্রফেশনালি তারা নিয়েছিল এবং আমরা একটা সংবেদনশীল দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখেছিলাম, কোনো মানে দায়সারা গোছের কিছু বলে মনে করি। ফারজানার কারণে এইটি একটি হলো যে ফারজানা একটি কিশোরী মেয়ে, এই বয়সের মেয়ে, সে তার মাকে খুঁজে ফিরছে। এই যে কি বলে মা হারা সন্তানের যে আকুতি, সেটি অবশ্যই মানুষ হিসেবে আমাদেরকে প্রফেশনের বাইরেও বাড়তি আমাদেরকে একটি আন্দোলিত করেছিল, এতে কোনো সন্দেহ নাই। পরেও আমরা আমাদের যে পেশাগত দায়িত্ব এবং কর্তব্য থেকেই কিন্তু বিষয়টি নিয়েছিলাম যে এটিও তো একটি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে এবং এই ধরনের যাতে দুরভিসন্ধিমূলক ভাবে একজন মহিলাকে তার পরিবার ছিল, সেই পরিবার থেকে নিয়ে আসার পরে তার আবার এখানে মর্যাদা দিল না, তার সম্মান দিল না, তাকে স্ত্রীর মর্যাদা দিল না এবং তাকে জীবন থেকে, তার জীবন থেকে, আসাদের জীবন থেকে সরিয়ে দিতে পারলে তার সামাজিক এবং কিছুটা বোধহয় পলিটিক্যাল মান মর্যাদাও অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে, এরকম মানুষের থেকে বারবার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, কথা বলতে বলতে মূল প্রসঙ্গই আমি আপনাকে থেকে সরে এসেছি, সেটা হচ্ছে লাশটা খুঁড়ে আপনারা যেটা পেয়েছেন আর কি, খুঁড়ে যা বের করেছেন সেটা জেনেছি, কিন্তু আপনি আসামিকে যারা সহায়তা করেছিল এই খুনে, তারা যে আপনাকে এই বক্তব্যটা দিয়েছে, খুনটা কি হয়েছিল সেই বর্ণনাটা নিশ্চয়ই আপনার মনে আছে। হ্যাঁ, সেইটাই আপনাকে জিজ্ঞেস করে, সেটা আপনাকে শেষে জিজ্ঞেস করছি, কি করে নার্গিসকে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল? সেটা কোনো এক সময় এই নার্গিসকে সে আবার প্রলোভন দিয়ে, মূলত তার উদ্দেশ্য ছিল অর্জন করা, যাতে তার সাথে সে আসে। এভাবে ওই যেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল তার আশেপাশে এক বাড়িতে, হত্যাকাণ্ডটি সেই বাদ্যযন্ত্রের দোকানে হয়নি, অন্য কোথাও হয়েছিল, পরে এসে তাকে সেখানে, পরে তারা নিয়ে আসে এখানে করেছিল। সেটা একটা বাড়ি ভাড়া নিয়েছিল, একটা ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা জায়গা, সেখানে আমি পরিদর্শন করেছিলাম। সেইখানে সে ফারজানার মাকে, নার্গিসকে নিয়ে আসে বলেছিল যে এখানে থাকবে এবং তাকে মর্যাদা দিবে, এভাবে তাকে আশ্বস্ত করেছিল এবং একটি উপযুক্ত সময়ে সে তার আগে এই যে সমস্ত যারা কিলার তাদেরকে সে ঠিক করে
এবং তাকে একদিন বেশ গভীর রাত্রে আরেকজন লোক দিয়ে, এই কিলারদের ভিতরে একজন লোক দিয়ে বলে যে আসাদ তোমাকে ডাকছে, অমুক জায়গায় যেতে হবে। এবং তখন একটা বাঁশবাগানের ভিতর দিয়ে বা বেশ ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়, এরকম রাস্তার মধ্যেই তাকে আসলে কিলারে অ্যাটাক করে। তা প্রথমে ফাঁস দিয়ে সেখানে হত্যাকাণ্ডটা তাকে মানে ফাঁস দিয়ে হত্যাকাণ্ডটা সংগঠিত করে। তারপরে সেখান থেকে নিয়ে আসে এই যে পলিথিনে পুড়ে মাটির নিচে। নার্গিস ভাবি, নার্গিস ভাবি, কে ভাবি? আমি কিসে? ভাবি একটু দরজাটা খুলেন। কিসে এত রাতে? ভাবি আপনার একটু আসাদ ভাই ডাকতেছে। মানে রাতে বাড়ি হয় বলেছে? সে তো জানি না, আপনার একটু যাইতে বলছে। কি মুশকিল, এত রাতে আমি কই যাবো? সেটা তো বলে নাই, আপনারে বলছে ওই যে ধানের গোলার এখানে গিয়ে দেখা করতে। কোনো বিপদ আছে নাকি? তা তো বলা নেই আমারে ভাবি। আচ্ছা তুমি খারাপ, আমি আছি। ঠিক আছে। এতক্ষণ লাগলো কেন আসতে? তুমি এত রাতে আমার এখানে ডাকছো কেন? এখানে ডাকছি, কাজ আছে তাই আমি ডাকছি। ডাকছো মানে? তুমি আর কত অপমান করবো কও দেখি? তুমি এতে কি অপমান করছো? অপমান মানে? আমি কিছু করতে বলছি, কাজ সেইটা তুমি না কইরা তুমি তোমার মতো থাকতেছো। শোনো, আমি তোমার বিয়ে করাবো, তুমি যা মন চাই তাই আমার সাথে করতেছো। এসব ঠিক না, বুঝছো? এসব ঠিক না। বিয়া করে দেখি তো করতেছি। তুমি এত রাতে আমার এই ধানগুলো ডাকছো কিসের জন্য? ঘরে দিয়ে কবে পারো না যে আমার তোমার চাঁদের দেশে পাঠানোর জন্য। চাঁদের দেশে পাঠানোর জন্য মানে? চাঁদের দেশে, চাঁদের দেশে পারে। তুমি কিসের জন্য ডাকছো? কেন ধরবো না, তুমি বসো এখানে। কি ভয়াবহ! ভালোবাসার পরিণতি যদি এরকম হয়। আমরা জানি যে ভালোবাসা সমাজ, ধর্ম, বর্ণ, বয়স, পেশা, সামাজিক অবস্থান কোনো কিছুই মানে না। সেই ভালোবাসার টানে স্বামী সন্তান ত্যাগ করে নার্গিস এলো আসাদুজ্জামানের হাত ধরে ঘর থেকে বেরিয়ে। সেই আসাদুজ্জামান বহুদিন পরে যখন তাকে বিয়ে করলো, বিয়ে করার পরে কি করলো? উফ, এ ধরনের মানুষও আছে পৃথিবীতে। এ ধরনের চিন্তা ভাবনা, এ ধরনের কাজ করার মতো মানুষও আছে। আমাদের জীবনটা কেন সুন্দর হতে পারে না? আমরা জানতে পারলাম নার্গিসের কি হয়েছিল। ফারজানা তার প্রশ্নের উত্তর পেয়েছে, কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু এর সাথে চলে আসে। এই যে ভদ্রলোক, আসলে কি তাকে ভদ্রলোক বলা উচিত আসাদুজ্জামান? সে যে কাজটা করলো, এই কাজের উপযুক্ত শাস্তি সে পেয়েছিল কিনা? ফারজানার পরবর্তীতে অবস্থা কি হয়েছে? এবং অনেক বন্ধুদের প্রশ্ন, আসাদুজ্জামান এবং নার্গিসের যে সন্তান বন্যা, তার শেষ পর্যন্ত কি হয়েছিল? তার সহযোগীদেরকে, মানে নার্গিসকে হত্যা করার সময় আসাদুজ্জামানের যারা সহযোগী ছিল তাদের কোনো শাস্তি আদৌ হয়েছিল কিনা? বন্ধুদের অনেক 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 প্রশ্ন। অনুভব জগন্নাথ থেকে লিখেছে আশা চাঁদপুর মতলব থেকে। জসিম জানতে চাচ্ছিল শাহাবুদ্দিন সাহেবের সাথে কি সরাসরি কথা হয়েছে? হ্যাঁ, আমরা সরাসরি তার কণ্ঠেই শুনছিলাম সেই সময়কার বর্ণনা। হৃদয় লক্ষ্মীপুর থেকে তার জানতে ইচ্ছে করছে সেই খুনিদের এখন কি করা হয়েছে। অনেক বড় একটা প্রশ্ন। নার্গিস যেহেতু তার প্রথম স্বামীকে প্রেমিকের টানে ত্যাগ করেছিল, কেন করলো? প্রশ্নের মধ্যেই তো উত্তর দেওয়া আছে রাজীব। অলি ঢাকা ইউনিভার্সিটি থেকে জানতে চাচ্ছিল আসাদুজ্জামান কিভাবে নার্গিসকে হত্যা করলো এবং আসাদুজ্জামানের বিচার কি হলো। কিভাবে হত্যা করলো সেটা আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি, বিচার কি হলো সেটা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে।
এবং এই ঘটনাটার মধ্য দিয়ে আমাদের দেশের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আমাদের বন্ধুদের যে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে, যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। অপু গাজীপুর থেকে বলছে শাহাবুদ্দিন সাহেব একজন মহৎ ব্যক্তি, তার জন্য অনেক শ্রদ্ধা। আর রবিন, অনেক বন্ধুই কিন্তু পরে এসে যোগ দিচ্ছে, তাদেরকে আগের ঘটনাটা একটু বলে দেওয়া দরকার, যেহেতু আগের ঘটনা না জানলে পরবর্তীতে কি হচ্ছে সেটা তারা জানতে পারবে না, একদম মাঝখান থেকে সম্ভব না। কুয়াশা এমন একটা আয়োজন যেখানে আমরা প্রতিটা পর্বেই একটা রহস্য, একটা রোমাঞ্চ, একটা উত্তেজনাময় সময় কাটাবো, রোমাঞ্চকর সময় কাটাবো। তো সেই জন্য আমার মনে হয় আগামী পর্ব থেকে কুয়াশায় তোমরা আরো তাড়াতাড়ি যদি যোগ দাও, ঠিক যখন শুরু হয় 11টার খবরের পরপরই, তাহলে তোমরা কোনো পর্বই মিস করবে না এবং আমাকেও আগের গল্পটা বলে তারপর বারবার রিপিট করে এগোতে হবে না। সকল পুলিশ অফিসার যেন গ্রেট শাহাবুদ্দিন স্যারের মতো হয়, এরকম বলছে পুলিশ বাহিনীর এক সদস্য বন্ধু, নামটা আসেনি বড় খুদে বার্তার কারণে। রুবেল সাভার থেকে, আসাদ বোধহয় নার্গিসকে খুন করে মাটি চাপা দেয়। হ্যাঁ, এটাই তোমার ধারণা সঠিক হয়েছে, এখন পর্যন্ত আমরা তাই দেখছি। ফারজানার মায়ের মতো এখনো অনেক মা আছে যারা জানে না এর পরিণতি কি হতে পারে। কি আর হবে পরিণতি? সবসময় রূপকথার গল্প যেমন সবসময় সত্যি হয় না, সবসময় হ্যাপি এন্ডিংটাও বোধহয় আমরা আশা করতে পারি না। আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে বন্ধু, যেগুলো আমরা হয়তো জানি না। কিছু কিছু ঘটনা পত্রিকার পাতায় আসছে, কিছু কিছু ঘটনা আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে জানতে পারছি, কিছু কিছু বিচার হচ্ছে, আর কিছু কিছু অপরাধী আমাদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই গল্পটা শুনে নাকি কান্না পাচ্ছে নাজমুলের, এই ঘটনাটা শুনে, এবং বিশেষ করে নার্গিসকে যেভাবে হত্যা করা হলো, আমি শিউরে উঠেছি একদম। বন্ধুরা, বলতে পারি যে আমার হাতের সব রোম দাঁড়িয়ে গিয়েছে। এবং ভালোবাসার যদি এরকম পরিণতি হয় বন্ধু, তাহলে হলো ভালোবাসা এত বড় একটা ব্যাপার। শামীম রিয়াদ পাকুন্দিয়া থেকে বলছে, সুন্দর সাজানো সংসার ভেঙে প্রেমের অভিনয় করে অন্য একটি পুরুষের হাত ধরে চলে যাওয়া। প্রেমের অভিনয়টা নার্গিস করেনি বন্ধু, প্রেমের অভিনয়টা করেছিল আসাদুজ্জামান। তার উদ্দেশ্য যে খুব ভালো কিছু ছিল না, এটা তো আমরা জানতে পারলাম। আকিবের গল্পটা বেশ ভালো লাগছিল, এবং সাজিদ জানিয়েছে কুড়িল থেকে সেই বস্তার ভেতরে নার্গিসের মৃতদেহ ছিল, আসলেই তাই। ফিরোজ লিখেছে মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ, হ্যাঁ মেয়েটিকে আসলেই মেরে ফেলা হয়েছিল। অনেক বন্ধু আমাদের সঙ্গে আছে পুরো দেশের মধ্য থেকে। এবিসি রেডিও FM 90.2 শুনছো যে বন্ধুরা, দেশের বাইরে থেকে যারা শুনছে এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় সঙ্গেই থাকো, শুনতে থাকো। শাহাবুদ্দিনের তৎপরতায়, শাহাবুদ্দিন সাহেবের তৎপরতায় আসাদুজ্জামান যে নার্গিসকে হত্যা করেছে সেই ঘটনা তো আমরা জানতে পারলাম, কিন্তু পরবর্তীতে আসাদুজ্জামান এবং তার সহযোগীরা কি শাস্তি পেল, নাকি যেটা ভয় করছি আমি যে তারা এখনো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে সবার মধ্যে দিয়ে? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে বন্ধু। সঙ্গেই থাকো, শুনতে থাকো এবিসি রেডিও FM 90.2, লিখতে থাকো তোমার মনে জমে থাকা সব প্রশ্ন যা এই ঘটনাকে ঘিরে দানা পাকিয়ে উঠেছে। আজকে যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, বাকি প্রশ্নের উত্তর পাবে আগামী সংখ্যায়। আর এখন আমরা শুনবো ছোট্ট একটা খবর, খবরের পর আবারও ফিরে আসবো কুয়াশায় ফারজানার গল্প নিয়ে। কুয়াশা 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 কুয়াশা। স্বাগত সব বন্ধুকে এবিসি রেডিও FM 90.2 এবং এবিসি রেডিও BD.FM এ। সঙ্গে আছি ব্রতি, একদম ঝকঝকে আনকোরা নতুন আয়োজন কুয়াশায়। শুনছি কুয়াশা ঘেরা এক রহস্যের কথা। আমরা রহস্যের শেষ দিকটা চলে এসেছি একদম। আমরা জানতে পারলাম ফারজানার মা নার্গিসের পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। তার দ্বিতীয় স্বামী আসাদুজ্জামান তাকে অনৈতিক কাজে জড়াতে না পেরে একটা পর্যায়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে কিছু সহযোগীকে নিয়ে
খুন করে। এই হচ্ছে এখন পর্যন্ত ঘটনা। বন্ধুদের মনে অনেক প্রশ্ন জমে আছে। সাজিদ জানতে চায়, কুড়িল থেকে এত ঘটনা ঘটে গেল, কিন্তু বন্যা কোথায়? বন্যা হচ্ছে আসাদুজ্জামান এবং নার্গিসের কন্যা। নীল বলছে, পুলিশ অফিসার শাহাবুদ্দিন সাহেবকে অনেক বেশি সম্মান জানাচ্ছি, এই ঘটনাটা শুনে বেশ খারাপ লাগছে। ভালোবাসা যদি এমন হয় তাহলে ভালোবাসার প্রতি আস্থা থাকবে না, শেষটা কি হবে? বুক ফুলিয়ে খুনিরা ঘুরবে, বাংলাদেশের আদালতে আবার বিচার হবে। যাই হোক, শুভকামনা রইল কুয়াশার জন্য। এমন অনুষ্ঠান সমাজের সাধারণ মানুষকে কিছুটা হলেও সচেতন করবে, এই আশা রাখি। একই আশা আমাদেরও, নীল বলছিল বাহরাইন থেকে। আর আমাদের এই আয়োজন যদি তোমাদের ভেতরে বিন্দু মাত্র আনন্দ হোক, মানবিকতা হোক, ভালো লাগা, ভালোবাসা এবং বিবেকবোধ, এই সমস্ত কিছুকে জাগ্রত করতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে বলে আমরা ধরে নেব। আজকে প্রথম দিন, কুয়াশার প্রথম আয়োজন। ধীরে ধীরে আমরা এই আয়োজনটা আরো নানাভাবে তোমাদের পরামর্শ মেনেই আমরা সাজাবো। কেমন লাগছে, কি লাগছে, আরো কি করলে ভালো হয়, সেগুলো তো আমরা জানতে চাই তোমাদের কাছে। আমাদের এবিসি রেডিও FM 90.2 এর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো কুয়াশা সম্পর্কে তোমাদের যে কোনো মতামত। আর ইভানা বলছিল তার এখনো মনে হচ্ছে যে নার্গিস মারা যায়নি, বন্যা মারা গিয়েছে। হাড়গুলো কি বন্যার কিনা? না, হাড়গুলো বন্যার নয়, হাড়গুলো নার্গিসেরই। পরে দ্বিতীয় একটা ডিএনএ টেস্টে সেটা প্রমাণিত হয়েছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আবারও কথা বন্ধু শারমিনের কাছে, যার মুখে আমরা এই ঘটনাটা শুনছি। আজকের কুয়াশায় ফারজানার গল্প, ফারজানার মাকে খুঁজে পাওয়ার গল্প। তো ডিএনএ টেস্ট তো হলো, মৃতদেহ যে নার্গিসের সেটাও খুব ভালোভাবে প্রমাণিত হলো, কিন্তু যে মানুষটি নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী, তার কি কিছু হয়েছিল? না হলে কেন হয়নি? চলুন শুনি মিলি আর শাহাবুদ্দিন সাহেব কি বলছেন সে ব্যাপারে। তারপর আসাদকে কি গ্রেফতার করা হলো? না, আসাদ তো গ্রেফতার হয়নি। ও তো হাইকোর্ট থেকে জামিন করার পর একবার হাইকোর্টের সাথেও চিট করলো, আবার ওই জামিনটা কিভাবে মানে সে ইয়ে করছে। তা এইভাবে চলাকালীন একবার শুনলাম যে আসাদ অ্যারেস্ট হয়েছে। শোনার পর সারা রাত্রি খুঁজলাম যে ঢাকা কোন জায়গায় আছে, ওরা পাইনি। তো ওইভাবে মানে চলতে থাকলো। তারপর আর মামলাটা আইন সালিশেও আমরা যথেষ্ট সহযোগিতা করছে। ওনারা যখন মামলাটা শুনানি হলো ইয়েতে নরসিংদীতে, আইন সালিশের থেকে লয়াররা ছিল, নরসিংদীর লয়াররাও ছিল, আমিও গেলাম। তো যাওয়ার পর প্রথম ইয়েটা হলো, কিন্তু দ্বিতীয়টা আমরা পারলাম না গায়ে নিতে। কেন পারলেন না? আমার পারিবারিক সমস্যার কারণে আমি পারিনি। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি আসলে কারো কথাটাই শুনি নাই। কিন্তু আমার পারিবারিক যে সমস্যাগুলো ছিল, আমার শ্বশুর পক্ষে, আমার নিজের মা, তারপর ফারজানার বাবা, এদের সবার চাপের মুখে আমি আর আগাইতে পারিনি। তো মোটামুটি মামলা নিষ্পত্তি সেখানে সেভাবে হয়েছে, সব দিকে চাপের কারণে মামলাটা আগায়নি। সমাজের ফারজানা কোনো আপত্তি করেনি বা ফারজানা বলেনি কখনো যে না আমার মার যে খুনি তার শাস্তি চাই বা তার শাস্তি হোক, সেরকম কিছু সে চেয়েছিল নাকি? সে শুধু জানতে চেয়েছিল ফারজানা যদি ওই মুহূর্তে আমাকে বলতো যে মেজদির শাস্তিটা একদম জরুরি। ফারজানা যখন ফারজানার মা লাস্টটা মানে হাড়গুলা দেখছে, তারপর থেকে ফারজানার স্পিডটা কমে গেছে, আমি যেটা দেখলাম আর কি। ও তখন আসাদের শাস্তিটা যদি সে আমাকে নিশ্চিত করতো যে মেজদি আমি আসাদের শাস্তিই চাই, তাহলে হয়তো বা পৃথিবীর কোন শক্তি আমার পারতো না। আমার সংসারও যদি তাতে শেষ হয়ে যেত, তবু আমি আগায় যেতাম। কিন্তু ফারজানার সেটা চায় নাই আর কি, না চাওয়ার কারণে আমি। এই যে একটা করুণ পরিণতি, একটা হত্যাকাণ্ড, এত নির্মম একটা হত্যাকাণ্ড, একটা মা, একটা শিশু না, দুইটা শিশু তার মা হারালো। দুইটা না, বলতে গেলে আরেকটা। নার্গিসা আরেকটা সন্তানও নষ্ট করছে আমাদের মানে মামার সাথে ডিভোর্স হওয়ার পর, সেটা আশাদেরই ছিল। আচ্ছা, তো এই ঘটনায় খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং আপোষের মাধ্যমেই এটা নিষ্পত্তি হয়ে যায়। এখন ফারজানা কি তার কখনো তার মার কথা ওই সে হাড়গোড় কি করলেন আপনারা পরে? সেটা কি দাফন করা হয়েছিল কোথাও? সেটা দাফন করা মানে সেটা তো পরে পুলিশ নিয়ে যায়। আর আমরা আপনার একটা ইয়ে করি আর কি, ওই দাফনের ইয়ে করে দিই। ওগুলা না,
মানে গায়েবী জানাজা যেটাকে বলে। কিন্তু এই হাড়গোড়টা কি আপনারা পারতেন না যে এটা কোনো কবরস্থানে বা কিছু, মানে আমাদের ধর্মের মুসলমান শরীয়ত অনুযায়ী যে সেগুলো দাফন করার পরে বা একটা কবর থাকে, আমরা একটা গায়েবী জানাজা করে দিই, সেটা আসলে নিয়ে আসা হয় না। আর আমার ঘরে ওইটা দেখার পরে, ওই হাড়গুলা দেখার পরে ফারজানা 15 দিনের মতো আপনার অসুস্থই ছিল। আচ্ছা, ওরে টোটালি সময়টা আমার দিতে হয়েছে। আর এই মামলার বিষয়টা, আপোষের বিষয়টা সম্পর্কে আমি যেটা বলবো আর কি, সবারই জানা উচিত। আমি আমার ফ্যামিলির কাছেই বাধ্য ছিলাম আর কি, ফ্যামিলির কাছেই বাধ্য ছিলাম। ফ্যামিলি আমাকে এইভাবে প্রেসার করছিল যে আমি নিজেই মানসিক রোগী হয়ে পড়ছিলাম। কিন্তু আপনি একমাত্র সাহসী ফ্যামিলির মধ্যে, এবং আমি বলবো যে মানবতার খাতিরেই কিন্তু আপনি এই জিনিসটা প্রবল ভাবে এই জিনিসটার পিছনে ছিলেন এবং চালিয়ে গেছেন, যে যাতে যদি মূল ঘটনা কি সেটা উদ্ধার হোক, মূল কারণটা কি আসলে। ফারজানা আমার সাথে যদি আরেকটু সহযোগিতা করতো, যে না মেজদি, হয়তোবা তার মনে ছিল যে এটা আগায় যাক, কিন্তু আমার চারিপাশে পরিবেশ দেখে হয়তোবা ভাবছে যে গেছে সে গেছে, তার জন্য মেজদির জীবনে কেন আবার আরেকটা ঝড় আসবে, থাক। আপনার মনে হচ্ছে সেই কারণেই সে হয়তো, আমার মনে মানে আমার ভিতরে এখনো সেটা। আসলে আমরা এখনো যে সমাজে বাস করি, সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে নানা সময় বিভিন্ন দিক থেকে আমরা এত চাপের মধ্যে থাকি যে একজনের জন্য দেখা গেল আরেকজন সংসার অশান্তি হচ্ছে, বা ফারজানার তখন বিয়ে হয়ে গেছে, তো তার শ্বশুর বাড়িতে আবার একটা অন্যরকম, তার একটা সারা জীবন হয়তো একটা কথা শুনতে হবে, আপনার আবার সমস্যা হতে পারে। তো সবকিছু মিলিয়ে আপনার বাবার পক্ষ থেকে বা সব, এবং আপনি যেটা বলছেন নার্গিসের বাবা মাও চাইনি যে এই জিনিসটা। আমি কিন্তু মামলা শুরু করার পরে নার্গিসের বাবার বাড়িতে যোগাযোগ করি যে আপনারা একটু সহযোগিতা করেন। ওই মুহূর্তে নার্গিস গেছে, আপনাদের এখানে আসাদও গেছে, যাওয়ার পর কি কি কথাগুলো হয়েছে একটু বলেন। ওনারা আমাকে 3টা ডেট দিছে, কেউ আসে নাই। পরে শেষ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বললো যে না। আমি আরেকটা জিনিস বলবো এই আপোষের ব্যাপারে, আমার লোকমান ভাইয়ের সাথে কথা ছিল, লোকমান ভাই ছিল আর কি আপোষের, মানে মৃধা সাহেব না, লোকমান সাহেব নরসিংদীর পৌরসভার চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, তো উনি ছিল উপস্থিত। আর ওনার মতো মানুষ যখন বললো, তখন আমি আর না করলাম না, যে আমার ফ্যামিলির চাপটা এরকম ভাবে আসছে, এরকম ভাবে আমার ফ্যামিলির চাপটা আসছে, যে কারণে আমি রাজি হয়েছি। তো আমি লোকমান ভাইরে বলছিলাম একটা কথা, যে আসাদরে যদি দেখি যে ও জেলখানায়, ওখান থেকে মাপ চাইতেছে ফারজানার কাছে, আমার কাছে, তাইলে মাপ করা যায়, যে ও শাস্তিটা পাক। যে এই একটা জিনিস। আরেকটা জিনিস হয়েছে যে আসাদ একবার বসে স্বীকার করুক যে বন্যা তার মেয়ে, নার্গিস তো স্বীকার করে গেছে, সে স্বীকার করুক। আর তার মেয়ের আমার মামার কাছে দেওয়াতে কিন্তু আমরা কিন্তু মানে এদিক দিয়ে আরেকটু সাফারে আছি। যেমন আমার মামার বাচ্চা ছিল না, ওরে দেওয়ার পরে কিন্তু আমাদের মানে বাবার কিনা বাড়িটা মিরপুরে, সেটা কিন্তু আমাদের হাত ছাড়া, সেটা এখন মামা ওই মেয়েরে দিবে। ঠিক আছে, আসাদ কিন্তু আমাদের পিছু এখনো ছাড়ে নাই, সে এখনো লাইগা আছে আমাদের পিছনে। এইভাবে ধরতে গেলে আমরা যদি ওইভাবে হিসাব করি, মানে আসাদ নার্গিসকে খুন করেও তার কালো ছায়া আপনাদের উপর থেকে যায়। আচ্ছা, তো আর লোকমান ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ ছিল যে আমি সবই করব, ঠিক আছে, কিন্তু আমার এই কাহিনীগুলো দিয়ে একটা নাটক বা সিনেমা বানায় দেন যদি আপনি রাজি থাকেন। তো লোকমান ভাই বলছে যে ঠিক আছে আমি দিব, এটা আপনার সাথে আমার ওয়াদাবদ্ধ হইল, আমি দিব, আপনি লেখেন, আমি দিব। আপনি তো লোকমান ভাই নাই। আচ্ছা, মানে কি মারা গেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নরসিংদী পৌরসভা চেয়ারম্যান। তো আপনি আসাদকে স্বীকার করেছিল যে সে আসলে খুন করেছিল নার্গিসকে? না, সেটা তো সে স্বীকার করেই নাই, সে তো আগেই জামিন নিয়ে। হ্যাঁ, সেটা তো সে স্বীকার। আর কন্যাটাকে কি স্বীকার করেছিল? সেটা কি স্বীকার করেছে? সেটা সে নীরব ছিল, আমাদের ওই আপোষের টেবিলে সে নীরব ছিল। সে কোনো কথা, সে খুনের কথাও স্বীকার করেনি, তার সন্তানের কথাও সে স্বীকার করেনি। খুনের কথা তো সে স্বীকার না করলেও সেটা স্বীকার হয়ে, সাক্ষী ছিল, সবই ছিল, প্রমাণ আমাদের হাতেই ছিল। সেজন্য সে ক্ষমাও চাইনি আপনাদের কাছে একবার? ক্ষমা চাইছে ফারজানার কাছে, আমাদের কাছে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা ফারজানা সেটা ক্ষমা করলে কি তার মন থেকে সেটা যাবে? সেটাই, সে কি বলে ক্ষমা চেয়েছিল সেটা কি মনে আছে আপনার? যে মা, আমি অনেক বড় ক্ষতি করে ফেলছি, আমাকে মাফ করে দিও। আমি মাপ চাইলেও সেটা জানি যে কম হবে। তবে মানে এক নার্গিস যদি হইতো তবু একটা কথা ছিল, কিন্তু আসাদের কারণে আমাদের টোটাল ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত। এখনো আমরা সাফার। আসাদ নাই, কিন্তু আসাদের ওই কালো ছায়াটা আমাদের টোটাল ফ্যামিলির উপর এখনো প্রভাব বিস্তার করতেছে। মানে আপনারা আমরা সরাইতে পারছি, আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন, অনেক কিছু থেকে হয়েছেন এবং হচ্ছেন। এর পরের গল্পটা আসলে খুব বেশি বলার কিছু নেই। মাকে খুঁজে পেয়েছে ফারজানা, কিন্তু জীবিত নয়, মৃত। কিন্তু সে মায়ের জন্য যে লোকটা কিংবা যে লোকগুলো দায়ী, তাদের খুব বেশি কিছু হয়নি।
হয়নি তার একটা কারণ আসাদুজ্জামানের রাজনৈতিক প্রভাব ও তার ক্ষমতা। কেন জানি সব সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও আসাদের কিছুই করতে পারল না পুলিশ, কিছুই করতে পারল না এই দেশের আইন। যে মামলাটা ফারজানারা করেছিলেন আসাদের বিরুদ্ধে সেটা চলতে থাকলো বছরের পর বছর, আর জামিন নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগলো আসাদ। এক পর্যায়ে ফারজানারা যখন হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল, তখন ক্ষমতার দাপট দেখিয়ে আসাদ প্রস্তাব দিল মামলা তুলে নিয়ে আপোষ করে ফেলার। হয়তো ফারজানাদেরও কোনো সীমাবদ্ধতা ছিল, কিংবা আসাদের মতো একজন প্রভাবশালী লোকের দেয়া এই চাপ আর নিতে পারছিলেন না ফারজানা ও তার পরিবার। মামলা তুলে নিয়ে আপোষ করে নিলেন তারা। 11 বছর পর মৃত মাকে খুঁজে পেল ফারজানা, কিন্তু তার মায়ের হত্যাকারীর কোনো শাস্তি হল না। বাস্তব জীবন অনেক সময় এরকম আনফেয়ার, যেটা হওয়া উচিত সেটা হয় না, যেটা করা উচিত সেটা করা হয়ে ওঠে না। তারপরও কিছু কিছু ভালো মানুষ আছেন, তারা চেষ্টা করেন আমাদের খুব খারাপ অবস্থাটাকে, সেই সময়টাকে পার করে দিতে, সেই সময়টাকে আমাদের শক্তি এবং সাহস জুগিয়ে আমাদেরকে ধরে রাখতে। ফারজানার বোন মিলি বেশ বড় একটা ভূমিকা পালন করেছে। তার একটা কথা আমার খুব ভালো লাগলো, যে ফারজানা যদি একবার বলতো তাহলে যে সে তার মায়ের খুনিদের শাস্তি চায়, যদি সেভাবে একবার শক্ত করে বলতো, তাহলে হয়তো পরিবারের বিরুদ্ধেও চলে যেতেন মিলি বোনের জন্য। তো এখানে তার কাজিন এত আদরেই তাকে সে মানুষ করেছে, তার মনের ভিতরে এতখানি জায়গা ফারজানার জন্য যে তিনি নিজের পরিবারকেও কষ্ট দিতে কিংবা নিজের পরিবারের বিরুদ্ধে যেতেও একটা সময় প্রস্তুত ছিলেন। যাই হোক, আমাদের দেশে এটা একেবারেই নৈমিত্তিক ঘটনা। আনাচে কানাচে প্রতিদিন হরহামেশাই কত মানুষ না জানি এরকম ভাবে বস্তায় ভরে মাটির নিচে শুয়ে যাচ্ছে, এবং যে মানুষগুলো এই কাজগুলোর জন্য দায়ী শেষ পর্যন্ত কিছুই হয় না। বন্ধুদের কাছে প্রশ্ন ছিল বন্যার কি হয়েছে, আমার ধারণা তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। ফারজানা এখন আগের চেয়ে সুস্থ, মানসিকভাবে সে যেই শোকের ভিতরে ছিল, যে হতাশার মধ্যে ছিল, সেটা তার পরিবার তাকে কাটিয়ে উঠতে অনেকখানি সহায়তা করেছে, এখনো করছে। স্বামী সংসার নিয়ে আমরা শুভকামনা জানাচ্ছি সে ভালোভাবে তার সামনের দিনগুলো পালন করুক, এবং মাকে খুঁজে পাওয়ার তার যে আকুতি, শেষ পর্যন্ত সে মাকে তো খুঁজে পেয়েছে। আক্ষেপ এটাই যে শেষ পর্যন্ত সুষ্ঠু বিচার একটা ক্ষমা প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয়ে গেল বিচারের কাজ। যাই হোক বন্ধুরা, এবিসি রেডিও FM 89.2 ঢাকা এবং আশেপাশের এলাকায় বন্ধুরা শুনছিলেন, আর চট্টগ্রামের বন্ধুরা শুনছেন পরীক্ষামূলক সম্প্রচার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবিসি রেডিও অনলাইনে সরাসরি শোনা যায়। এবিসি রেডিও BD.FM এই ঠিকানায়। নতুন আয়োজন কুয়াশা শুরু হলো আজ থেকে। সাপ্তাহিক আয়োজন, প্রতি সোমবার যে গল্পের শেষ নেই সে গল্প শুনবো আমরা। প্রত্যেক সপ্তাহে একটা নতুন রহস্য, একটা নতুন রোমাঞ্চ, আর সেই কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া, যার আড়ালে রয়েছে খুব কখনো কঠিন, কখনো নির্মম, কখনো ভয়ঙ্কর, আর কখনো ব্যথা ভরা সত্য। এই সব গল্পে, কুয়াশার গল্পে আপনারা সঙ্গেই থাকবেন। এই প্রার্থনা, এই কামনা বন্ধু ব্রতির, বন্ধু শারমিনের এবং পুরো কুয়াশা পরিবারের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2 সবসময়। আজকের মতো শুভরাত্রি।